কেউ একজন একটু মাইকটা ওপেন করে একটু আমার সঙ্গে একটু কথা বলেন, হ্যাঁ? যে এখানে স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এই যে, ঠিক আছে, ফারহান ভাই আছেন কি? জি আচ্ছা, ভাই, আছে আছে। এখন হচ্ছে আমাদের, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে স্পটলাইট করে দেন। হ্যাঁ। এটা মানে ওনারা কথা বললে জানো আমার স্ক্রিনটা স্থির থাকে, এটা ই করে দিন, হ্যাঁ? ওনার কথা বলে আপনার স্ক্রিনে সমস্যা হওয়ার কথা না, স্ক্রিনে তো ও, আচ্ছা, তা না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, ভয়েস শব্দের অর্থ কি এগুলো আমরা মোটামুটি সবাই জানি যে ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। এখানে ভয়েস সাধারণত হচ্ছে ক্রিয়া প্রকাশের একটা ভঙ্গি, এটাই হচ্ছে ভয়েস। ভয়েস দুই প্রকার আমরা এগুলোও জানি, তবে এখান থেকে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে যেগুলো, ধরেন, ভয়েসের তো অনেক নিয়ম আছে, অনেক রুলস আছে, এখন এই রুলস গুলো আমাদের মনে নাও থাকতে পারে। এখন বিষয় হচ্ছে যে এই ভয়েসটা আমরা কিভাবে সহজে আয়ত্তে রাখতে পারবো এবং খুব সহজে আমরা রিভাইজ দিতে পারবো। ভয়েস থেকে সাধারণত কোশ্চেন হয়, এখন ক্রিটিক্যাল কোশ্চেন গুলোই হয়, অনেক সময় দেখা যায় আমরা ভয়েস পড়ার পরে আমরা কিছু নৈমিত্তিক সলভ করব, তখন আমাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ? আচ্ছা, এখন ভয়েস কাকে বলে বা আসলে কি, এটা আমরা কি সবাই বুঝি? আমি ডিটেলসে আলোচনা করতেছি, তাহলে আমাদের বুঝতে অনেকটা ইজি হবে। ভয়েস সাধারণত দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পূর্ণ করে, সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। অর্থাৎ যেই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, হ্যাঁ, যে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে অবজেক্ট যদি না থাকে, সাধারণত অবজেক্ট না থাকলে ওইটার ভয়েস করা যেত না, কিন্তু মানে যায় না, কিন্তু করা যায়। সাধারণ যে রুলস গুলো আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে অবজেক্ট না থাকলে প্যাসিভ করা যায় না, তবে করা যায়, সাবজেক্ট ধরে নিতে হয়, সামওয়ান, পিপল বা বিভিন্ন কিছু ধরে নিতে হয়, হ্যাঁ। আচ্ছা, আবার এখন কথা হচ্ছে যে কখন সাবজেক্টটা সক্রিয় থাকে কখন নিষ্ক্রিয় থাকে। আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখি, একটু দেখেন তো। ইট ইজ কল্ড টেন্স, এইটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? ইট ইজ কল্ড টেন্স, প্যাসিভ স্যার। এইটা প্যাসিভ ভয়েস। এখন এটা প্যাসিভ ভয়েস কেন, এটা আপনারা কি বোঝেন যে আসলে এটা কেন, এটাকে প্যাসিভ কেন বলা হয়? প্যাসিভ আসলে যখন সাবজেক্ট অর্থাৎ কর্তা উপস্থিত, মানে কর্তাটা হচ্ছে না থাকে, সাবজেক্টে উপস্থিত না থাকে। And আমরা অনেক সময় দেখি যে আসলে দেখা যায় যে এখানে বলা আছে যে এই যে আমরা যখন এই সংজ্ঞাটা দেখবো যে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পূর্ণ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আবার যখন আমরা প্যাসিভ ভয়েস দেখবো, এই যে এটা একটু আমরা সবাই খেয়াল করি, এখানে বলছে যে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার ওপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সকে বলা হয় বা সেই ভার্বকে বলা হয় প্যাসিভ ভার্ব, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেই কাজটা করেছে, এই সময় এত কল, এই এখানে আমরা একটু খেয়াল করি যে এইখানে সাবজেক্টে উপস্থিত থাকার কথা, যে ইট ইজ কল্ড টেন্স, এটাকে বলা হয় টেন্স। এন্ড কে বলে? এইখানে যদি থাকতো যে এটা আমরা বলি টেন্স, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক ছিল যে সাবজেক্ট উপস্থিত আছে। আমাদের আর একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ এবং প্যাসিভের একটা সেন্স আছে, সেটা হচ্ছে সাধারণত ব্যক্তি, সাধারণত ব্যক্তি কাজ সম্পূর্ণ করতে পারে, কি কাজ? ভার্বের কাজ সম্পূর্ণ করতে পারে, হ্যাঁ। ধরেন আমি এখানে দেখলাম যে আই ড্রাইভ এ কার,
এইখানে কিন্তু খেয়াল করেন যে এই ভার্বটা ড্রাইভ, এই ভার্বটা সম্পূর্ণ করার একমাত্র ক্ষমতা বা শক্তি আছে, সেটা হচ্ছে পার্সনের। পার্সন ছাড়া কিন্তু সাধারণত এই ভার্বটা, এই ভার্বের কাজ সম্পাদন করার মতো কারো কি থাকে না, ক্ষমতা থাকে না। হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সটা আমি বোঝাচ্ছি, যেন আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সটা বোঝার পরে আমরা বুঝতে পারি যে মানে কিভাবে আমাদের প্যাসিভ হয়, কিভাবে অ্যাক্টিভ হয়। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম, যে কি সাবজেক্টে, আমি আবার বলছি, সাবজেক্টে কর্তাকে উপস্থিত থাকতে হবে। কর্তা যে এই কাজটা করার ক্ষমতা আছে, এই কাজটা করার যার ক্ষমতা আছে, সেই সাবজেক্টকে এখানে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর যদি দেখা যায় যে এরকম হয়েছে যে এ কার ইজ ড্রাইভেন ড্রাইভেন বাই মি, এখন কথা হচ্ছে যে এই যে ড্রাইভেন এই কাজটা সম্পূর্ণ করতে পারে কে? এই কাজটা সম্পূর্ণ করতে পারে এই কার কি করতে পারবে? এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পজিশনে এই যে পার্টস অফ পিসের কিন্তু পজিশন আছে, এটা আমরা হয়তো অনেকে সবাই জানি যে পার্টস অফ পিস ইউজের কি আছে, পজিশন আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু সাবজেক্টের পজিশন। আর সাবজেক্টের পজিশন থাকার কথা কার, সাবজেক্টের, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাবজেক্টটা আসলে কি এটা কিন্তু আমরা অনেকেই জানি। আমরা ওই যে বেসিক ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে যে এখানে যে ভার্ব থাকবে এই ভার্বটা মানে করার মানে ক্ষমতা যে যার থাকবে সেটাই হচ্ছে সাবজেক্ট এই ভার্বের। এইখানে কিন্তু এই ভার্বের সাবজেক্টটা কিন্তু কার না। এখন প্যাসিভের, প্যাসিভটা কি, যখন অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসানো হবে, অ্যাকচুয়ালি কিন্তু ওই সাবজেক্টটা কিন্তু ভার্বটা কাজ সম্পন্ন করতেছে না। একটু ক্লিয়ার হইতে হবে বিষয়টা। এখানে এই অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, এটা অবজেক্টটাকে আমরা কি বসাইছি, সাবজেক্টে বসাইছি, কিন্তু এই অবজেক্ট কিন্তু এখানে কাজ করতেছে না, জাস্ট এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসেছে। এই কাজটা কিন্তু করতেছে কিন্তু এই যে মি। এখন এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা যে করেছে সে কিন্তু উপস্থিত আছে এই বাক্যে। হ্যাঁ, যার ফলে আমরা এখানে বুঝতে পারলাম যে প্যাসিভ হচ্ছে সাবজেক্ট বা এই ভার্ব যে করতে পারবে সে কর্তা উপস্থিত থাকে, কিন্তু কোথায় থাকে, কর্তাটা উপস্থিত থাকবে হচ্ছে অবজেক্টের জায়গায় গিয়ে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভয়েসের একটা বেসিক নিয়ম আছে। বেসিক নিয়মটা কি? বেসিক নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। কি করতে হবে? অবজেক্টটাকে, অবজেক্ট, অবজেক্ট হবে কি, অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট। এরপরে কি হবে, এরপরে কি হবে, এই যে এটা যেই টেন্স, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস চেনার আর একটা উপায় আছে, সহজেই টেন্স চেনা যায়। ভাই একটু আমাদের মনোযোগ দিতে হবে যে অ্যাক্টিভ ভয়েস কি, সহজেই টেন্স চেনা যায়, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এখন আমরা এখানে খেয়াল করতেছি যে এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু প্যাসিভ ভয়েসটা কেমন? প্যাসিভ ভয়েস এখানে কি হয়েছে, এখানে আমরা দেখলাম যে অবজেক্টটাকে, এখানে এই যে অবজেক্ট এটাকে আমরা সাবজেক্ট বানিয়েছি, এরপরে কি করেছি, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব নিয়েছি। সাধারণত প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, যে নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে, বা নিজে উপস্থিত আছে তারপরে অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। হ্যাঁ, যার ফলে এটা প্যাসিভ। এবং আরেকটা বিষয় আছে, ধরেন আপনার একটা দোকান আছে, এই দোকানে আপনি উপস্থিত আছেন ক্যাশে, কিন্তু আপনি আপনার কাজগুলো, যে কাজগুলো আপনি করতেছেন সেই কাজগুলো নিজে না করে অন্য একটা ছেলেকে দিয়ে করাচ্ছেন। হ্যাঁ, সেই রকমই কিন্তু এখানে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যদি, আমি সাধারণত এভাবে বুঝাই, যেহেতু এটা প্যাসিভ, এই জন্য এটাকে ধার নিয়ে চলতে হবে যেন আমরা অন্যের কাছে ঋণী থাকি। তো দেখা যাচ্ছে যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা প্যাসিভ করি, তখন কন্টিনিউয়াস টেন্স থেকে সাব ভার্ব নিতে হয়, কি অ্যাম, ইজ, আর, এই ভার্বগুলো নিতে হয়। তার মানে এখানে আমাদের দেখতে হবে যে বি ভার্ব হবে টেন্স অনুযায়ী, বি ভার্ব হবে, বি ভার্ব কি হবে, অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুযায়ী বি ভার্ব হবে। এরপর কি হবে, এরপরে হবে হচ্ছে যেই ভার্বটা থাকবে এখানে মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বের হচ্ছে 3 নম্বর ফর্ম, কি হবে, ভি3, ভি3 হবে। হ্যাঁ, এখানে হবে ভি3। এখন এগুলোর আরো বেশ কিছু কারণ আছে যে আসলে এখানে ভি3টা আমরা কেন ইউজ করি। এরপর হচ্ছে আমরা অন্য অন্য টেন্স থেকে আমরা অ্যামিজার কেন ভার্ব নেই, এগুলোর কিছু যুক্তি আছে, যে যুক্তিগুলো যুক্তিসঙ্গত এই টপিকের সাথে।
যেহেতু এটা নিষ্ক্রিয়, তাই নিষ্ক্রিয় করার জন্য অন্যের কাছে ঋণী থাকতে হবে। হ্যাঁ, আর এইখানে সাধারণত বাই এবং এই যে ভার্ব থ্রিটা ইউজ করা হয় জোর দিয়ে বোঝানোর জন্য। এখানে সাধারণত, আমি আবারও বলছি, সাধারণত যে আমরা এখানে ভি থ্রিটা ইউজ করি, এইটা সাধারণত হচ্ছে জোর দিয়ে বোঝানোর জন্য। আচ্ছা, আপনার দোকানে একজন আপনি কাজের লোক রাখতেছেন, সে কি নিজের ইচ্ছে মতো থাকতেছে নাকি আপনার একটা ফোর্স করতেছেন? কি ফোর্সটা সেটা? এই ফোর্সটা হচ্ছে আপনার টাকা। সে আপনি টাকা দিচ্ছেন, যার ফলে সে আপনার কাজ করে দিচ্ছে। তো এইভাবে আমরা যুক্তি দিয়ে বলতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা ছোটবেলায় এগুলো মুখস্থ করে ফেলতাম, বাট এগুলো কিছু যুক্তির মাধ্যমে, যেহেতু নিষ্ক্রিয়, এই টপিকের সঙ্গে তো অবশ্যই মিল আছে, অবশ্যই যুক্তি আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ভিত্তির পরে আমরা দিব বাই প্রিপজিশন। তাহলে এখন কথা, সব সময় কি বাই প্রিপজিশনটা হবে? না, সব সময় প্রিপজিশন বাই হবে না। যখন দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয়া বিভক্তি যখন এরকম অর্থ দিবে, তখন আমরা ব্যবহার করতে পারি হচ্ছে বাই। অন্যথায় উইথ বা যে কোনো প্রিপজিশন হতে পারে। হ্যাঁ, এটা নির্ভর করবে ভার্বটা কি আছে বা ওই ওয়ার্ডটা কি আছে। অনেক সময় দেখা যায় এমন কিছু ভার্ব আছে যেগুলোর সঙ্গে নির্দিষ্ট একটা প্রিপজিশন। হ্যাঁ, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। কি হবে? অবজেক্ট। অবজেক্ট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বেসিক একটা হচ্ছে রুলস। হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে আমাদের সাধারণত যতগুলো মানে ইয়ে আছে, ন্যারেশনাল ভয়েস আছে, এগুলো আমাদের এর একটা আমরা সাধারণ ধারণা পেয়েছি। এবং একটা বিষয় মনে রাখতে হবে, টেন্সের যত উদাহরণ আছে যে আমরা দেখলেই টেন্স চিনতে পারি যে এটা কন্টিনিউয়াস টেন্স, এটা ইনডিফিনাইট টেন্স, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে আপনাদের একটা চার্ট দেখাই যে টেন্সের সকল উদাহরণ অ্যাক্টিভ ভয়েস। আমরা এইগুলো একটু খেয়াল করি সবাই। এরপরে স্ট্রাকচার কি? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, এরপরে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হবে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে যে অবজেক্টটা সাবজেক্ট হবে, এরপরে হেল্পিং ভার্ব হবে টেন্স অনুযায়ী, এরপরে ভি থ্রি বাই, সাধারণত বাই হয় অধিকাংশ সেন্টেন্সে। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্টে লিখতে হবে। এখানে আমি মানে একটা চার্টের মধ্যে আমি তুলে ধরেছি সকল টেন্স। এখানে একটু সবাই আমরা খেয়াল করি, দেখি এখানে যে অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব। আচ্ছা, এইটা কি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা একটু দেখি। আচ্ছা, এই যে হি ড্রাইভস এ কার, বলেন তো এটা কোন টেন্স? হি ড্রাইভস এ কার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন দেখেন, এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে যখন আমরা প্যাসিভ করতেছি, তখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি টেন্স অনুযায়ী ভার্ব। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে যদি আমরা কি করি, প্যাসিভ করি, তখন আমাদের ভার্ব নিতে হবে কি, অক্সিলারি ভার্ব নিতে হবে। হ্যাঁ, আর এরপর আমরা খেয়াল করি হি ইজ ড্রাইভিং এ কার, বলেন তো এটা কোন টেন্স? প্রেজেন্ট এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট জি, কন্টিনিউয়াস। যখন আমরা জি জি জি, যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ করব, তখন আমাদের এই ভার্বের সঙ্গে শুধু একটা যোগ হবে যে কি, অ্যাম অথবা ইজ অথবা আর, তাই না? এর সঙ্গে যুক্ত হবে শুধু বিং, বিং হবে। এরপরে আগের সব নিয়ম সেম থাকবে, যেমন ভি থ্রি হবে, এরপর হচ্ছে আমাদের বাই হবে, তাই না? এইগুলো আর কি। এই বেসিক পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে যে মানে মেইন কথা, প্রত্যেকটা ভয়েসের ক্ষেত্রে পার্থক্যটা কোথায় হয়, বেসিক একটা পার্থক্য আছে। হ্যাঁ, এই পার্থক্যটা বুঝলে হয়ে যাবে। এরপরে আমরা একটু দেখি যে হি হ্যাজ ড্রাইভেন এ কার, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ করি, তখন আমাদের দেখা যায় প্রেজেন্ট পারফেক্টের কাছাকাছি একটা টেন্স আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখান থেকে বিন। এই জায়গায় ভার্বটা হয় শুধু কি, হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, তাই না? হ্যাজ এর সঙ্গে হয় হচ্ছে বিন।
এরপর আগের নিয়মেই সব, যে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, এবং হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বা প্রিপজিশন হবে এরপরে, হ্যাঁ, এটাই। আচ্ছা, আমি এই জায়গায় দেখা যাচ্ছে যখন আপনারা কোনো বই পড়বেন দেখবেন যে টেন্স অনুযায়ী ভয়েস করা আছে, অনেকগুলো রুলস আছে। তো এখানে যদি আমরা জাস্ট উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে পারি তাহলে তো আমাদের সংক্ষেপে পড়াটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যে হি ড্রোভ এ কার, বলেন তো এটা কোন টেন্স হবে? এটা স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা পাস্ট ইনডিফিনাইট। যখন আমরা পাস্ট ইনডিফিনাইট কে যখন আমরা প্যাসিভ করব তখন এখানে নিতে হবে কি ওয়াজ অথবা ওয়্যার। ওয়্যার, কারণ পাস্ট ইনডিফিনাইট, এই জন্য আমরা এখানে নিচ্ছি ওয়াজ ওয়্যার। হ্যাঁ, আর যখন এখানে দেখা যাচ্ছে যে আগে সব নিয়ম সেম, যে সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, এবং ভিত্তি, তারপরে হচ্ছে কি প্রিপজিশন বাই। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি এখানে যে হি ওয়াজ ড্রাইভিং এ কার, এটা কিন্তু প্রেজেন্ট পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সেম, এই যে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেম। এই জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে অ্যামিজার, এইখানে হবে শুধু কি, এখানে হবে হচ্ছে অজয়ার, কি হবে, ওয়াজ অথবা ওয়ার। ওয়ার এর সঙ্গে হবে কি, বিং। দেখেন প্রত্যেকটাতে একটা বেসিক পার্থক্য আছে, এই বেসিক পার্থক্যটা বুঝতে পারলেই এনাফ। এরপরে একটু আমরা খেয়াল করি যে হি হ্যাড ড্রাইভেন এ কার, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা ভয়েস করতেছি তখন পাস্ট পারফেক্টের একটাই অক্সিলারি ভার্ব থাকে, সেটা হচ্ছে হ্যাড। এই হ্যাডের পরে কি হবে, একটা বিন নিতে হবে, হ্যাড বিন, তারপরে আগের যা নিয়ম আছে সেম। এখন উদাহরণ যদি আমরা বুঝি, ভাই আমি কেন এটা বলতেছি একটু মানে স্মুথলি একটু বোঝার চেষ্টা করেন আপনারা। আমি উদাহরণ দিয়ে এই জন্য বলতেছি, যদি আমরা একটা উদাহরণ ভালোভাবে বুঝি তখন এই গঠনটা আমরা নিজেরা তৈরি করতে পারবো। আমি এই জন্য আপনাদের উদাহরণ দেখাচ্ছি যে আসলে এগুলো আমরা যে গঠন রুলস হিসেবে পড়ি, এগুলো নিজেরা তৈরি করা যায়। দেখেন তো, এখানে যদি বলি আমি যে অবজেক্ট, অবজেক্ট কি হয়েছে, অবজেক্ট হয়েছে সাবজেক্ট, সাবজেক্ট হয়েছে, তাই না? এরপরে প্লাস দিলাম, এরপরে দেখেন এম ইজ আর ওয়াজ ওয়ার বিং, সরি ওয়াজ ওয়ার বিং, এরপরে কি হয়েছে, ভি থ্রি, তাই না? এরপরে কি হয়েছে, ভি থ্রি হয়েছে। এরপরে দেখেন এখানে কি হয়েছে, প্রিপোজিশন বাই হয়েছে। এরপরে কি হয়েছে দেখেন, এরপরে হচ্ছে সাবজেক্টটা হয়েছে কি, এরপরে হয়েছে সাবজেক্টটা অবজেক্ট। দেখেন তো আমরা কি নিজেরা কি রুলস এখানে তৈরি করতে পারি? হ্যাঁ, রুলস নিজেরা তৈরি করা যায় কিন্তু। আমি এই জন্য আপনাদের শুধু বেসিক কোথায় পার্থক্য আমি আপনাদের এইটা দেখালাম, যে এই জায়গায় বেসিক পার্থক্য হচ্ছে শুধু অক্সিলারি ভার্বে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখি যে হি উইল ড্রাইভ এ কার, এটা কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সকে যখন আমরা করতেছি তখন এখানে আমাদের নিতে হবে শ্যাল, শ্যাল অথবা উইল। উইল এর সঙ্গে আমাদের নিতে হবে বি, তাহলে কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে। এই যে যে 12টা টেন্স, সাধারণত 12টা যে টেন্স এর প্রেজেন্ট, মানে 12টা টেন্সে শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোর ভয়েস সাধারণত করা হয় না, এটা অনেক বইয়ে আছে যেগুলো এই টেন্স গুলোর ভয়েস তারা করে না। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমরা খেয়াল করি যে হি উইল বি ড্রাইভিং এ কার, এটাও সেম। এখানে বেসিক পার্থক্য কোথায়, এখানে শ্যাল বি উইল বি তার সঙ্গে হবে বিং। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আমরা প্যাসিভ ভয়েসে একটা বেসিক পার্থক্য দেখতেছি, সেখানে হচ্ছে প্রত্যেকটা প্যাসিভ, মানে প্যাসিভ কন্টিনিউয়াস টেন্সে বিং থাকে। দেখেন আপনারা কি এটা দেখে কি সহজে টেন্স চেনা যায়, যে এ কার উইল বি ড্রাইভেন বাই হিম, এটা থেকে কিন্তু আমরা স্মুথলি টেন্স চিনতে পারি না। এটা থেকে টেন্স চিনতে গেলে আবার অ্যাক্টিভে যেতে হবে, তাই না? কিন্তু এটা থেকে আমরা সহজেই টেন্স চিনতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ভার্ব থাকে শ্যাল বি উইল বি, আর সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা যখন প্যাসিভ করতেছি তখন হচ্ছে শ্যাল বি বিং, উইল বি বিং। আচ্ছা, এরপর একটু খেয়াল করি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এটা যখন আমরা প্যাসিভ করতেছি তখন এর সঙ্গে যুক্ত হচ্ছে শুধু বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। হ্যাঁ, এই হলো আমাদের টেন্স অনুযায়ী ছিল, আমাদের কি টেন্স অনুযায়ী ছিল হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আচ্ছা, এই অংশটুকু কি সবাই বুঝতে পেরেছেন? কারো কি কোশ্চেন আছে এখানে? না স্যার।
ওকে, আমরা এটা অনেকে হয়তো পারি, আবার হচ্ছে যারা পারি না বা যারা একটু মানে কম পারি বা বুঝতে সমস্যা হচ্ছে, আমরা হচ্ছে আসলে লজ্জা শরম না করে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে যেহেতু আমরা একটা সময় দিচ্ছি, এখানে যদি আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বেটার। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই যে টেন্স অনুযায়ী এগুলো আমরা এতক্ষণ করলাম, এখন আমি আপনাদের একটু করতে দিই। হ্যাঁ, যে এটা একটু আমাকে আপনারা করে দেখেন, আমি অ্যাক্টিভ দিচ্ছি, আপনারা একটু প্যাসিভ করবেন। হ্যাঁ, একটু দ্রুত, একজন বা দুইজন একটু মাইকটা অফ করে রাখেন, রেখে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন খেয়াল করেন যে শি ইজ কুকিং রাইস, এটা প্যাসিভ কি হবে বলেন তো? এটা আছে অ্যাক্টিভ। Rice is cooked by him. হ্যাঁ, প্যাসিভ, তাহলে প্যাসিভ কি হবে যে রাইস, রাইস Rice is cooked by him. না, being হ্যাঁ এখানে বিং হবে, এই যে Oh, রাইস, being. হ্যাঁ রাইস ইজ বিং কুক, তাই না? কুকড বাই By হার হবে ভাই, হার her. হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আচ্ছা আমরা আরেকটা বিষয় খেয়াল করি। আচ্ছা, আমি একজন ভালো রাঁধুনি, এটার ইংরেজি কি হবে, কেউ কি বলতে পারবেন? I am a good chef. এই শেফ শব্দ বাদ দিয়ে অন্য একটা শব্দ চুজ করি। এটা, এই যে শেফ যদি শব্দ বাদ দিই তাহলে হইতে পারে এরকম যে আই এম এ গুড কুক। এই যে কুক শব্দটা আছে না, এই শব্দটা একই সঙ্গে ভার্ব হয় আবার নাউন হয়। অনেকেই বলে যে আই এম এ গুড কুকার, কুকার মানে যেটাতে রান্না করা হয়, যে চুলা, হ্যাঁ ওটা কিন্তু। আচ্ছা, এরপরে আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি অ্যাক্টিভ। আচ্ছা, এইটা একটু করেন যে ইভা হ্যাজ টট ইংলিশ, এটা একটু প্যাসিভ করেন, যে কোনো একজন বললেই হবে, আমি বুঝতে পারবো। ইভা হ্যাজ টট ইংলিশ। হ্যালো হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? English That English has been taught by Eva. ইংলিশ হ্যাজ বিন টট বাই ইভা। ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে বেসিকের যে টেন্স অনুযায়ী আমাদের হচ্ছে ন্যারেশন, এটা আপনারা সরি ভয়েস, এটা আপনারা পারবেন। হ্যাঁ, এখানে এই যে টেন্স অনুযায়ী আবার আলাদা আলাদা করা আছে, যে কখন কোন ভার্ব হয়, এটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি সংক্ষেপে, যে কিভাবে আমরা মানে উদাহরণ জানলে আমাদের ভয়েসটা খুব ক্লিয়ারলি আমরা পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় দেখবো যে এখানে টেন্স পর্যন্ত দেখেন, এই পর্যন্ত ছিল টেন্স। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করা হয়। দেখেন, এখানে বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নৈতিক বা বাস্তবিক বা অপরিহার্য উপদেশ বোঝায় সে সকল ক্ষেত্রে লেট না থাকলে শুড বি ব্যবহার করে কি করতে হয়, প্যাসিভ ভয়েস করতে হয়। আমার মনে হয় আরো কিছু বাকি আছে উপরে নাকি, না বাকি নেই। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমরা একটু খেয়াল করি যে কি বলছে, যে যদি লেট শব্দ না থাকে, এখানে আমরা একটু খেয়াল করি, উদাহরণ এখানে আছে যে কিপ ইউর ওয়ার্ড, কিপ ইউর ওয়ার্ড। এখানে আমরা খেয়াল করি এখানে অর্থটা কি বলছে ভাই, ভয়েস সবচেয়ে বেশি। আমি এই যে যেই টপিকগুলো আমি বলবো ভাই, এগুলো একটু আপনারা 3 স্টার দিয়ে নেন, এটা দিয়ে নেবেন, কারণ আমি বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি খুব ভালোভাবে, যে এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিষয় আছে ভয়েসের যেগুলো থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, এখানে দেখেন কিপ ইউর ওয়ার্ড, এখানে কি বলছে, যদি বাস্তবিক বা অপরিহার্য উপদেশ বোঝায়, কি বলছে, নৈতিক বাস্তবিক বা অপরিহার্য উপদেশ বোঝায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিপ ইউর ওয়ার্ড মানে কি, এখানে একটা কিন্তু উপদেশ যে সংযত হও, সংযত হও বা কথা বলা বন্ধ করো। হ্যাঁ, এটা এরকম অর্থ বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এরকম বোঝায় যে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, বাট এরা যদি নৈতিক বা অপরিহার্য কোনো উপদেশ বোঝায়,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইখানে আমরা কিন্তু শুড ইউজ করতে পারি। অনেক সময় কিন্তু লেট দিয়ে করা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের শুড ইউজ হবে। হ্যাঁ, এখন আমরা একটা দেখি যে ইওর টিচার, সরি এটা প্যাসিভ, বলছে অবে ইওর টিচার। এখানে খেয়াল করেন সবাই, যে এই যে এখানে দেখেন অবে ইওর টিচার। আচ্ছা, যে তোমার শিক্ষককে মান্য করো, এটা কি আমাদের জন্য একটা অপরিহার্য কি উপদেশ না? অবশ্যই একটা অপরিহার্য উপদেশ। এখানে কিন্তু অবে এই শব্দটা হচ্ছে ভার্ব, এই শব্দ এখানে ভার্ব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইওর টিচার এটা অবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানিয়েছি, যে ইওর টিচার শুড বি অবেড, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তোমার শিক্ষককে মানে কি করা, মান্য করা উচিত। সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের বুঝতে হবে যে এই জায়গায় কি নৈতিক বা বাস্তবিক বা অপরিহার্য যে মানে উপদেশ বোঝাচ্ছে কিনা, যে যেগুলো আমরা সংযত হয়ে আমরা কোনো কিছু বলি বা করি। হ্যাঁ, যে ধরেন আপনার হচ্ছে বাবা মা আপনাকে বললো যে শিক্ষককে মান্য করো, তোমার কথায় সংযত হওয়া উচিত। হ্যাঁ, বা সংযত হও। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে নৈতিক বোঝায়। এগুলো কি বোঝাচ্ছে? এগুলো বোঝাচ্ছে হচ্ছে নৈতিক বা অপরিহার্য। তবে এটা অনেকেই বলতে পারে যে স্যার এখানে তো লেট, ইম্পারেটিভ সেন্টেন্সকে সাধারণত প্যাসিভ করতে গেলে লেট দিয়ে করতে হয়। তবে এখানে কিছু ভাগ আছে। সাধারণত চাকরি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাগুলোতে যে কোশ্চেন গুলো হয়, এগুলো ভাবার্থ থাকে এবং ভোকাবুলারি বেস কোশ্চেন সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এই যে এই রুলসটা একটু সবাই খেয়াল করি। এখানে এখানে একটু এটা খেয়াল করি যে যদি আমরা কোনো অ্যাক্টিভ সেন্টেন্স, সরি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়েই শুরু হয়। হ্যাঁ, এখানে খেয়াল করি ক্লোজ দ্য ডোর, যে দরজাটি বন্ধ করো, এটা কিন্তু একটা আদেশ বোঝাচ্ছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা এই মানে প্যাসিভ করতে বলে, সেই ক্ষেত্রে প্রথমে লেট নিতে হবে। লেট দা ডোর, এখানে এই যে ডোরটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্টের জায়গায় নিয়েছি। লেট দ্য ডোর বি ক্লোজড, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি কি না বোঝায়, যদি এখানে নৈতিক বা অপরিহার্য উপদেশ না বোঝায়, যে অপরিহার্য উপদেশ যদি না বোঝায় বা নৈতিক বা অপরিহার্য উপদেশ না বোঝায়, সেই সকল ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারবো এই লেট দিয়ে। এবং অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা ইউজ করতে পারি বি। আর বির পরে এখানে আমাদের অবশ্যই কি হবে, ভার্ব থ্রি হবে। এখন কথা হচ্ছে যে ভাই এখানে তো আমাদের সাবজেক্ট নাই, এইখানে সাবজেক্টটা হচ্ছে ইউ উজ্জ্ব আছে। আমি একটা জিনিস বলি, যে ওই যে সেকেন্ড পার্সন, আমি মনে হয় প্রোনাউনের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে সেকেন্ড পার্সন কাকে বলে। সেকেন্ড পার্সন হচ্ছে যেটা সামনাসামনি কথা বলা হয়, যেটা দিয়ে কি বলা হয়, সামনাসামনি কথা বলা হয়, সেটাই হচ্ছে কি সেকেন্ড পার্সন। কোন শব্দ ব্যবহার করে? ইউ, এই শব্দ ব্যবহার করে, বা তুমি বা আপনি, তাই না? এখন দেখা যাচ্ছে আপনি যাকে উপদেশ দিচ্ছেন তাকে কি সামনে থাকতে হবে নাকি সামনে থাকতে হবে না? মানে অবভিয়াসলি তাকে সামনে থাকতে হবে। সামনে যখন থাকতেছে তখন তাকে আমরা তুই বলেই সম্বোধন তুই বা তুমি বলেই সম্বোধন করতেছি। মানে এটা আমরা বলি, মুখে প্রকাশ করি আর না করি, যে তুমি এটা তুমি করো, এটা করো, দরজা বন্ধ করো, তারপরে হচ্ছে খাও। হ্যাঁ, এই কথাগুলো যখন আমরা তাদের বলি অ্যাডভাইস বা উপদেশ হিসেবে, তখন কিন্তু দেখা যায় যে সাবজেক্টটা উজ্জ্ব থাকে ওই ব্যক্তিটা আমাদের সামনে থাকার ফলে, যার ফলে এখানে এইখানে সাবজেক্ট উজ্জ্ব আছে। এইখানে যদি আমরা ইউ লিখি, ইউ যদি লিখি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি বাই ইউ। হ্যাঁ, তবে এটা না লেখা উত্তম, এটা না লেখা উত্তম। আবার অনেক সময় দেখা যায় অপশনে একটু ঝামেলা তৈরি করে। হ্যাঁ, অপশনে দেখা যায় যে অনেক সময় তিনটা অপশন ভুল আছে আর একটাতে আছে এভাবে বাই ইউ। তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে তিনটে যেহেতু ভুল, এখানে বাই ইউ আছে, এটাই সঠিক হবে। আচ্ছা, পরের সেন্টেন্সটা একটু খেয়াল করি। শাট দ্য উইন্ডো, শাট দ্য উইন্ডো, এটা কি সেম ভাবে লেট দ্য উইন্ডো, এখানে দ্য উইন্ডোটা অবজেক্ট, এটা একটা হচ্ছে নাউন। হ্যাঁ, এবং নাউন ফ্রেজ, যার ফলে এটাকে আমরা অবজেক্ট বানিয়েছি, এখানে লেটের পরে নিয়েছি লেট দ্য উইন্ডো বি শাট। আর এই শার্টের পাস্ট ফর্ম যা, প্রেজেন্ট ফর্ম যাও, পাস্ট পার্টিসিপাল ফর্মও তাই। এখানে সেম দেখেন ইট দ্য কেক, এখানে বলছে লেট দ্য কেক, এখানে দ্য কেক হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, দ্য কেক বি ইটেন, লেট দ্য কেক বি ইটেন। আচ্ছা, আমি এখন আপনাদের কিছু দেই, এটা একটু করেন সবাই। হ্যাঁ, আমি অ্যাক্টিভ দিচ্ছি, আপনারা প্যাসিভ করবেন। অ্যাক্টিভ, আনসার টু দ্য কোশ্চেন। হ্যাঁ, এইটা একটু অ্যান্সার করেন, আনসার টু দ্য কোশ্চেন, এটার প্যাসিভ কি হবে? Let the question be answered. লেট দি কোশ্চেন বি অ্যান্সার্ড। Answered.
হ্যাঁ, লেট দি কোশ্চেন টু বি অ্যান্সার্ড দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়, তাই না? দেখি আমরা একটু করে দেখি। লেট দা কোশ্চেন টু বি অ্যান্সার্ড। হ্যাঁ, যদি টু থাকে আমরা টুটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমি আরেকটা দিই, এটা একটু কভার করেন সবাই, যে অ্যাক্টিভ দেই। আচ্ছা, একটু দেখেন সবাই। ড্রাইভ দ্য কার, এটা একটু করেন সবাই। এটা প্যাসিভ করেন। Let the car be driven. হ্যাঁ, লেট দি কার, লেট দি কার বি ড্রাইভেন, তাই না? আচ্ছা, ওকে। এখন আমি আরেকটা সেন্টেন্স দিই, এটা একটু সবাই করার চেষ্টা করেন। হ্যাঁ, অ্যাক্টিভ দেই। ডু নট ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, এইটা একটু সবাই করেন তো, প্যাসিভ করেন। বলেন, লেট দা, ডোন্ট, ডু নট ক্লোজ দ্য ডোর বা ডোন্ট ক্লোজ দ্য ডোর। এটা একটু করেন তো দেখি। নিয়ম কিন্তু একটাই। Let the door not হ্যাঁ, to be closed. লেট দি ডোর নট টু বি ক্লোজড, তাই না? আচ্ছা, এখানে দেখেন টু বি তো ইউজ যদি না করেন তাও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, যদি ট্রুটা ইউজ না করেন, লেট দ্য ডোর বি ক্লোজড, যেহেতু এখানে টু প্রিপজিশন নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি টুটা ইউজ না করি সেটাও কিন্তু আমাদের হয়। হ্যাঁ, তো এখানে টু ইউজ না করা উত্তম, যেহেতু প্রিপজিশন এখানে নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন একটু খেয়াল করি সবাই। এখন এখানে দেখেন, এটা আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, যে দেখেন যে ডন্ট, ডন্ট দিয়ে কোনো যুক্ত, ডন্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তার মানে এটাও তো ইম্পারেটিভ সেন্টেন্স। তখন সব নিয়ম এক থাকবে, যে লেট নট দ্য ডোর বি ক্লোজ, অথবা লেট দ্য ডোর নট, ও নট দিয়ে এখানে নট দিলে টু দিতে হবে, সরি ভাই। এখানে নট দিলে, যদি আমরা নটটা যদি সাবজেক্টের পরে দিই তখন অবশ্যই আমাদের নটটা দিতে হবে। হ্যাঁ, আর যদি আমরা এইভাবে করি, যে প্যাসিভ, এটা দুইভাবে করা যায়। এটা দুইভাবে করা যায়, যে লেট দা, লেট নট, নট দা ডোর বি ক্লোজ, ক্লোজড। এটা কিন্তু এই দুইভাবে করা যায়। হ্যাঁ, এটা এই দুইভাবে করা যায়। যদি আমরা নট দেই, সেই নটটা আমরা যদি লেটের পরে দেই এটাও হবে। আবার যদি আমরা নটটা যদি সাবজেক্টের পরে দিই, তাহলে এই টুটা মাস্ট দিতে হবে, টু বি ক্লোজড। ওকে। আচ্ছা, এরপরে দেখেন যে লেটের পরে আমরা এরকম সেন্টেন্স কিন্তু পেয়ে থাকি সাধারণত। দেখেন এই যে এইটা, একটু এটা সবাই অ্যান্সার করার চেষ্টা করেন তো। যেখানে আছে লেট মি প্লে ফুটবল, এটা অ্যাক্টিভ কি প্যাসিভ কি হবে? এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, খেয়াল করেছেন কি? এই যে এটা একটু সবাই করার চেষ্টা করি। দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে প্লাস প্লাস দেওয়া আছে, হ্যাঁ, এটা দেখে আমরা করতে পারি, লেট মি প্লে ফুটবল। Let football played. Let football be played by me. আচ্ছা, একজনই কথা বলছে না, বাকিরা একটু, মানে আমরা চেঞ্জ হয়ে হয়ে কথা বলি, তাহলে হয়তো ভালো হবে আমাদের সবার জন্য। হ্যাঁ, আমি ক্লাসে আছি, আমাদের পেজে দেখো, ওই যে কোর্সে ভর্তির জন্য অনেকে হয়তো নক দিচ্ছে, এটা একটু দেখো। হ্যালো, আচ্ছা। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে দেখেন রুলসটা কি বলছে। নিয়ম একটাই ভাই, নিয়ম একটাই, কিন্তু কথা বলছে এখানে, এখানে এই যে ফুটবল একটা অবজেক্ট আছে, এখানে কিন্তু আরেকটা আছে। দেখেন এই যে এখানে অবজেক্টিভ ফর্ম আছে, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি
এই অবজেক্টিভ ফর্মটাকেও কিন্তু আমরা কি করতে পারি, এখানে অবজেক্টিভ ফর্ম লেটার পরে আছে, এটাকে কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি কিনা বলেন তো? এই যে মিকে, মিকে কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, হ্যাঁ। আচ্ছা, আপনি আনসারটা কি বলেছিলেন একটু বলেন তো? লেট Let football be played by me. ফুটবল, লেট ফুটবল Be বি played by me. বি প্লেড By প্লেড me. বাই By মি। me. এখানে দেখেন যে ওই যে আমি এখানে এখন আমাদের যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন পয়েন্ট শেষের দিকে, আমি সবগুলোর একটু সামারি দিচ্ছি যেন আমাদের পার্থক্যটা বুঝতে সুবিধা হয়। আমরা আগে যে ভয়েস গুলো করলাম সেগুলো কেমন ছিল দেখেন, এরকম ছিল। যেমন দেখেন যে ডোন্ট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখেন। এই সেন্টেন্সে দেখেন, এই অ্যাক্টিভ সেন্টেন্স আমরা একটু খেয়াল করি যে এই অ্যাক্টিভ সেন্টেন্সে কি আছে। হ্যাঁ, এই অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেটের পরে অবজেক্টিভ আছে, তাই না? কিন্তু আমরা দেখেন যে এই অ্যাক্টিভ সেন্টেন্স যখন আমরা করতে যাচ্ছি তখন এরপরে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু এই ডু ভার্বের পরে কিন্তু কোনো এক্সট্রা অবজেক্টিভ নাই। এখানে কিন্তু দেখেন আর একটা মেইন ভার্ব আছে, লেটও কিন্তু এখানে ভার্ব, লেট থাকার পরেও আর একটা ভার্ব আছে মেইন ভার্ব, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটাই মেইন ভার্ব, একটাই ভার্ব, হ্যাঁ। এই পার্থক্যটা আমাদের, সূক্ষ্ম পার্থক্যটা আমাদের বুঝতে হবে। তাহলে এইটা কিন্তু আমরা একটু আগেই করলাম যে এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদের কি হয়, তাহলে আমরা প্যাসিভ করতে গেলে হয় লেট লেট দা ওয়ার্ক ওয়ার্ক বি ডান, তাই না? আর যেহেতু এখানে এই যে মি অবজেক্টিভটা থাকে, এটা আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, যার ফলে এটা আমরা এখানে অবজেক্ট অবজেক্ট হিসেবে ইউজ করে দিয়েছি, তাই না? আচ্ছা ভাই, এই বেসিক পার্থক্যটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, একটু আপনারা এটা করেন, হ্যাঁ। তাহলে আমাদের এখানে পড়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লেটস লেটস গো লেটস গো ফর এ ওয়াক। বলেন এটা কি হবে? লেটস গো ফর এ ওয়াক। এটা একটু কঠিন মনে হচ্ছে না? কিন্তু করা যাবে, দেখেন অর্থ যেন ঠিক থাকে। তাহলে এখানে লেট আছে, বসাই দেই লেট। তাহলে এখানে লেট, এই যে লেটস, এখানে লেটস আছে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই লেটস ইকুয়াল আমরা বলতে পারি লেট লেট আস। তার মানে এখানে আস আছে, এটাকে আমরা অবজেক্ট হিসেবে নিতে পারবো। তাহলে কি হবে যে এইখানে দেখেন যে লেট, এই যে দেখেন ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক, এই অংশটুকু কি এখানে কি বলেন তো? এই অংশটুকু কি কোনো নাউন? ভাই একটু আমার সঙ্গে কথা বলেন, এখানে একটু প্যাচ আছে ছোট্ট একটা। এই অংশটুকু কি কোনো নাউন বা এই ভার্বের কি অবজেক্ট? না স্যার। এটা কিন্তু অবজেক্ট না। আমরা ওই যে নাউন ফ্রেজে বলেছিলাম যে প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ হয় না, তাই না? তাহলে এইখানে আমরা বলতে পারি যে এই অংশটুকু এখানে কিন্তু অবজেক্ট না। এইখানে দেখেন তো এইটা দিলে অর্থ হয়নি, হয় কি না? লেট এ অক, লেট এ অক, এরপর আমরা কি দিতে পারি? বি গান, না? গান বাই আস। আচ্ছা দেখেন তো অর্থ কি হয়েছে? লেট এ ওয়ার্ক বি গান বাই আস। হ্যালো হ্যালো, একটু কথা বলেন। এখানে ভাই ছোট্ট একটা প্যাচ আছে, এটা আমাদের বুঝতে হবে। আমি আরেকটা দিচ্ছি দেখেন, হ্যাঁ এটা একটু আমি একটু পেঁচিয়ে নেই, তাহলে আমাকে পরবর্তীতে এটা আপনাদের মনে করতে সুবিধা হবে। যেমন গো দিয়ার, গো দিয়ার, এটার প্যাসিভ ভয়েস কি হয় বলেন? আপনারা কি আছেন? লেট গো। Let there be gone.
আচ্ছা, তার মানে এখানে এই সেন্টেন্সটা, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সেন্টেন্সটা কি প্যাসিভ ঠিক আছে না ভুল? দেখেন আমি কালার করে দিয়েছি। স্যার এটা ভুল মনে হচ্ছে। আচ্ছা, কোথায় ভুল মনে হচ্ছে ভাই একটু বলেন তো। স্যার এখানে এর জায়গায় দা হইতে পারে, লেট দা ওয়াক। না, এখানে এটা ঠিক আছে ভাই, এখানে প্যাসিভ এটা ঠিক আছে। কি কারণে আমরা একটু দেখি। লেট এ ওয়াক বি গন বাই আস, এর অর্থ বোঝাচ্ছে যে চলো আমরা আমরা একটু হেঁটে আসি, বা চলুন আমরা হেঁটে আসি। এটার অর্থ একেবারে বিকৃত হয়ে যায়নি, কিঞ্চিত চেঞ্জ হয়েছে, কিন্তু অর্থটা বিকৃত হয়ে যায়নি। আমাদের এই ফরটা এখানে আমরা বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা রিপ্লেস করে আমরা এখানে বাই ইউজ করেছি। হ্যাঁ, আর এইখানে যখন আমরা এই যে এই মানে এখানে কিন্তু অবজেক্ট নাই, আপনারা কি খেয়াল করেছেন এগুলো কিন্তু অবজেক্ট নেই কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু অবজেক্ট নেই। অনেক সময় আমরা ওই যে আমরা প্রথমেই আমি বলেছিলাম যে ভাই সাধারণত অনেক সেন্টেন্সে অবজেক্ট থাকে না। সেগুলো আমরা কিভাবে করব? ওইগুলো আমাদের অর্থ বুঝে করতে হবে। ওগুলো আমাদের অর্থ বুঝে করতে হবে, যেন অর্থটা ঠিক ঠিক থাকে। অর্থ যেন একবারে বিকৃত হয়ে না যায়। অর্থ এমন বুঝাচ্ছে যে এটার সঙ্গে কোনো মানে অ্যাক্টিভের সঙ্গে কোনো মিলই নাই, এটা যেন না হয়। তাহলে এটা কি হবে, এটা আমরা যখন আমরা প্যাসিভ করব কি হবে? লেট দিয়ার বি গন। হ্যাঁ, অনেক সময় এই কোশ্চেন গুলো যদিও আসে না, এবং এগুলো মানে দেখবেন যে অনেক বইয়ে এই মানে অ্যাডভার্ব দিয়ে শেষে যে অ্যাডভার্ব আছে এগুলো দিয়ে করা থাকে না। হ্যাঁ, কিন্তু এগুলোরও প্যাসিভ করা যায়। এগুলোরও প্যাসিভ করা যায় যে কি, যে এখানে এটা তো আমরা জানি দিয়ার, কি দিয়ার হচ্ছে সেখানে অ্যাডভার্ব, তাই না? এটা আবার হচ্ছে কিভাবে এখানে অবজেক্টে আসবে। তবে এটা অবজেক্ট হয়নি, এখানে যেটা আসছে এটা কিন্তু অবজেক্ট হয়নি এখানে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে এখানে। আমরা জানি অ্যাডভার্ব যে কোনো জায়গায় সেন্টেন্সের ইউজ করা যায়, এটা তো আমরা সবাই জানি, তাই না? দেখা যায় অনেক সময় মানে হচ্ছে নাও শুরুতেও ব্যবহার করা যায়, শেষেও ব্যবহার করা যায়, তাই না? আবার এখানে কিছু ফর্মাল এবং ইনফর্মাল ইংলিশ আছে, যেগুলো কিছু রিটেনের ক্ষেত্রে ইউজ হয়, কিছু রিটেনের ক্ষেত্রে ইউজ হয় না। হ্যাঁ, ওকে, আমি আশা করছি আমাদের এই কনসেপ্টটা আপাতত ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে দেখেন এই যে লেট আস সিং এ সং, আমরা কিন্তু এগুলো অলরেডি করে ফেলেছি, এখন মনে হয় এগুলো আমরা বুঝতে পারছি যে লেট এ সং বি স্যাং বাই আস। যেহেতু এখানে লেটের পরে একটা অবজেক্টিভ আছে, এই জন্য আমরা এখানে বাইটা নিয়েছি। হ্যাঁ, আবার এখানে দেখেন লেট হিম গিভ দ্য চান্স, এখানে দ্য চান্সটা হচ্ছে কি অবজেক্টিভ, অবজেক্ট। হ্যাঁ, যার ফলে আমরা লেটের পরে এই অবজেক্টিভটা নিয়েছি, এবং বি এবং গিভের হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। যেহেতু এখানে একটা অবজেক্টিভ আছে হিম, এর ফলে আমরা বাই হিম দিয়েছি। আচ্ছা, এই অংশটুকু কি সবার ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কারো কি ঝামেলা আছে? স্যার এই যে এটা আরেকটু ব্যাখ্যা করলে ভালো হতো, লেট এ ওয়াক বি গন বাই আস। হ্যাঁ, আচ্ছা লেট ওয়াক, আর আচ্ছা এই এটা যে আমি, এখানে আচ্ছা লাস্টে গন বাই আস, এইটা আর কি। হ্যাঁ, আচ্ছা এটা আমি আরেকবার বলতেছি যে এখানে এই যে লেট শব্দ, লেটস, এই লেটস বলতে বোঝাচ্ছে লেট আস। হ্যাঁ, আচ্ছা এখানে যেহেতু গো আছে, এই গোর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে, এটা আরেক ভাবে করা যায়। আমি আপনাদের সেটাও একটু করে দেখাচ্ছি, তাহলে আমাদের বুঝতে। আবার দেখা যায় অনেক সময় কিন্তু ওয়ার্ডকেও চেঞ্জ করতে হয় প্যাসিভ করতে গেলে, তাই না? এটা এভাবে করা যায়, দেখেন যে লেট, লেট এ ওয়াক, অক, লেট এ ওয়াক, এখানে আমি ইউজ করতে পারি বি টেকেন, টেকেন বাই আস, আস। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে এর অর্থটা এই সেন্টেন্স, এই শব্দটা, এই সেন্টেন্সটার অর্থ কি কেউ বলতে পারবেন? হ্যালো, হ্যালো। প্রথম এর অর্থ হচ্ছে চলুন আমরা হাঁটতে যাই। অর্থাৎ আমরা যদি প্যাসিভে বলি তাহলে এর অর্থটা এরকম দাঁড়ায় যে আমাদের দ্বারা হেঁটে নেওয়া হোক, বা চলো আমরা একটু হেঁটে আসি। যদি আমরা প্যাসিভে বলি একদম এক্সাক্ট, যদি আমরা ব্যাকরণগত ভাবে মানে ভাষায় কম ইউজ হয়, অর্থাৎ যেগুলো দেখা যাচ্ছে যে কি গ্রামারের ভাষায় না, যেগুলো সেন্টেন্সের মিনিং। আপনারা দেখবেন যে অনেক সময় যখন সাহিত্য পড়বেন, দেখা যায় যে সাহিত্যিক একটা অর্থ আসে আর শব্দগত একটা অর্থ আসে। যদি আমরা প্যাসিভের শব্দগত অর্থ করি, তাহলে আমাদের হয় যে আমাদের দ্বারা একটু হেঁটে নেওয়া হোক। হ্যাঁ, আর এখানে ফর্মাল অর্থটা হচ্ছে চলুন আমরা হাঁটতে যাই। হ্যাঁ, এই অর্থটা এক্সিস্ট থাকতেছে টেক ইউজ করেও। আর এখানে এই যে বাই আস, আস শব্দটা এসেছে এখানে, যেহেতু লেটের পরে লেটস আছে, এখানে লেট আস একটা অবজেক্টিভ আছে,
যার ফলে এই অবজেক্টিভসটাকে আমরা এখানে অবজেক্ট হিসেবে দিয়েছি এবং অর্থটাও এক্সিস্ট আছে, অর্থটাও ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, এখানে কি আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, কি জানি প্রশ্ন করেছিলেন যে ভাই এখানে একটু আলোচনা জি করলে স্যার, জি। ভালো হয়। ওকে, আচ্ছা, আমাদেরকে, স্যার, জি, গো দেয়ারটা একটু আরেকবার বুঝাই দেন। আচ্ছা, গো দেয়ার। এখন দেখেন এখানে দেয়ার কিন্তু এখানে ভাই অবজেক্ট না, এখানে কিন্তু দেয়ারটা অবজেক্ট নয়, এখানে স্যার লেট। আরেকটা কোশ্চেন স্যার, এখানে কি তাহলে দুটাই হয়, ওই যে লেট এ ওয়াক বি গন বাই আস আর নিচেরটাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই হবে। অনেক সময় তো শব্দ চেঞ্জ করতে করা হতেই পারে, তাই না? অর্থ ঠিক থাকলেই হয়েছে ভাই, অর্থ ঠিক থাকলেই হয়েছে। কিন্তু যখন আমরা পরীক্ষায় এমসিকিউ সলভ করব, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, এমসিকিউ এ কোনটা আছে। এমসিকিউ একই সঙ্গে টেক এবং গান দুটো একসঙ্গে থাকবে না, টেকেন এবং গান একসঙ্গে থাকবে না। আচ্ছা, এখন আমি এই যে দিয়ারের কথায় আসি। এখন এখানে লেটও কিন্তু আমাদের ভার্ব হিসেবে কাজ করতেছে, বি গণ ভার্ব হিসেবে কাজ করতেছে। কথা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট নেই, এই সেন্টেন্সের অবজেক্ট নেই, তাহলে প্যাসিভ কিভাবে করব? সাধারণত ভাই, আমি আরেকটা কথা বলি আপনাদের, এই ধারণাটা আমাদের অনেক বইয়ে নেই। প্যাসিভ বলতে আমরা কি বুঝি? প্যাসিভ বলতে কিন্তু আমরা বুঝি ভার্বের হচ্ছে নিষ্ক্রিয়তা, ভার্বের কিন্তু নিষ্ক্রিয়তা, ওই ভার্বের কাজটা নিষ্ক্রিয়তা বোঝাচ্ছে। কোন সাবজেক্ট অবজেক্ট কিন্তু এখানে সাধারণত নিষ্ক্রিয় হয় না, সাবজেক্ট অবজেক্ট দিয়ে কাজ করানো হয়। হ্যাঁ, ওই কাজের কারণে কিন্তু সাবজেক্ট অবজেক্টটা নিষ্ক্রিয় বোঝায়। তো এখানে যখন আমরা দেখতেছি যে লেট দেয়ার বি গন, এখানে বোঝাচ্ছে যে কাউকে সেখানে যেতে হয়, হ্যাঁ, বা কারো দ্বারা সেখানে যাওয়া হয়, যাওয়ানো হয়, এইরকম অর্থ দিচ্ছে। যার ফলে এখানে আমরা বলতে পারি যে লেট এখানে দিয়ারটা এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর অ্যাডভার্ব এখানে ইউজ করা যায় দুইটা ভার্বের মাঝখানে। হ্যাঁ, এবং এখানে অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে, এখানে অবজেক্ট হয়নি, এখানে অবজেক্ট হয়নি, এবং অর্থটা এক্সিস্ট আছে, অর্থটা ঠিক আছে। অর্থটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভের সাধারণত দেখা যায় ভার্বটাকেই প্যাসিভ করা হয়, এখানে কিন্তু অবজেক্ট নাই, তারপরে এটা প্যাসিভ করা গিয়েছে। আমরা সাধারণত ক্লাস 9, 10 বা 6, 7 যে পড়াগুলো পড়ে আসছি, যে দেখা যাচ্ছে যেটার অবজেক্ট নাই সেটা প্যাসিভ করতে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলোর অবজেক্ট নাই সেগুলো প্যাসিভ করা যায়। এখন তো আমরা বড় হয়েছি, এখন আমাদের অর্থটা বুঝতে হবে। ভাই, এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমি কি নেক্সট আলোচনায় যাব? জি স্যার। ওকে, এখন এই যে নিভার, এটাও সেম, এটাও দেখেন নিভার টেল এ লাই। বলেন তো এটা কোন সেন্টেন্স, নিভার টেল এ লাই? নিভার টেল এ লাই এটা কোন সেন্টেন্স, কেউ বলতে পারবেন? ইম্পারেটিভ স্যার। অনেকে মনে করবে যে এখানে তো নেভার আছে, এ ভাই নিভার তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো যে কোনো জায়গায় বসানো যেতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন অনেকে বলবে যে স্যার আপনি তো বলেছিলেন যে ভার্ব দিয়ে শুরু হয়, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে নয়। এখানে আমাদের মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় না, যে কোনো পার্টস অফ স্পিচ দিয়ে শুরু হতে পারে সাবজেক্ট ছাড়া। সাবজেক্ট কি হতে পারে? নাউন বা প্রোনাউন, এখানে নাউন বা প্রোনাউন নেই, তার মানে এটা আমরা বলতে পারি যেটা ভার্ব দিয়েই শুরু হয়েছে, বা এখানে ভার্ব হচ্ছে, ভার্বের পূর্বে সাবজেক্ট নেই। হ্যাঁ, আচ্ছা, নেভার টেল এ লাই, এবং এক্সপ্রেশন আছে। সেন্টেন্স পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে এক্সপ্রেশন, আমরা কোন কথাটা কিভাবে বলবো। দেখা যাচ্ছে একটা আহ, জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, হাই ওয়াও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে এইভাবে আমরা প্রকাশ করি। আবার দেখা যাচ্ছে যে কোথাও প্রশ্ন করতে হচ্ছে, তুমি কি আজকে যাবে? এই যে আমাদের যে অঙ্গভঙ্গিটা, অর্থাৎ আমাদের যে এক্সপ্রেশনটা চেঞ্জ, এই জন্য তো আমরা কি পড়ি, সেন্টেন্স পড়ি। এখন এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা দেখবো, তখন ওই ধরনের কি, ইম্পারেটিভ সেন্টেন্স কয় ধরনের এক্সপ্রেশন প্রকাশ করে, একটা আদেশ, অনুরোধ, নিষেধ আর প্রস্তাব। তো এখানে দেখা যাচ্ছে নিভার টেল এ লাই, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কখনোই মিথ্যা বলো না। হ্যাঁ, এটা উপদেশও হতে পারে, আবার এটা নিষেধও হতে পারে, কিন্তু নিভার টেল এ লাই, তাই না? যে কেউ কাউকে বললো যে কখনোই মিথ্যা বলো না। তাহলে এইটা আমরা কিভাবে করব বলেন তো? এটা কিন্তু হবে যে লেট, তাই না? প্যাসিভ যখন আমরা করব, প্যাসিভে সাধারণত সব জায়গায় আমরা দেখলাম সব, মানে ইম্পারেটিভ সেন্টেন্সেই কিন্তু লেট দিয়ে প্যাসিভ করতে হয়, তাই না? এটা কিন্তু কমন। তাহলে এখানে কি হবে বলেন তো? লেট, লেট, নিভারটা উঠে যাবে, উঠে গিয়ে এখানে আমরা দিব নট, লেট নট। এখন দেখতে হবে অবজেক্ট আছে কিনা, আছে, লেট নট এ লাই, লাই। এখন দেখতে হবে কি, লেট নট এ লাই। এখন এখানে মেইন ভার্ব অবশ্যই আছে টেল, তাহলে এখানে কি হবে, বি, টেলের বি পাস্ট টোল্ড। পার্টস। হ্যাঁ, টোল্ড।
হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, আপনারা একটু পরে আমি ওই আলোচনায় যাচ্ছি, যে লেট নট এ লাই বি টোল্ড। টোল্ড। আচ্ছা, ওই যে চেঞ্জিং সেন্টেন্স আমরা একটা বিষয় পড়েছিলাম, মনে আছে? যে কিছু ওয়ার্ড আছে যেগুলোর হচ্ছে নেগেটিভ অর্থ থাকলে সেটার মানে একটা যদি ওয়ার্ড থাকে সেটার অপোজিট শব্দটা ইউজ করা যায়। নিভার মানে কি? কখনোই না। আর ইভার মানে কি? ইভার মানে হচ্ছে কখনোই, তাই না? বা চিরদিন, চিরতরে, এরকম বোঝায়। তাহলে এখানে আমরা ইভার শব্দটা ইউজ করতে পারি কিনা দেখেন তো, বীর পূর্বে। এখন অর্থটা আরো কেমন হয় দেখেন তো, যে লেট নট এ লাই ইভার বি টোল্ড, যে কখনোই তুমি মিথ্যা বলো না, বা কখনোই মিথ্যা বলো না। হ্যাঁ, এইখানে কখনোই, এই যে কখনো, এই শব্দটা কিন্তু এখানে এক্সিস্ট থাকলো, যেহেতু আমরা এখানে নটটা ইউজ করেছি, যার ফলে কিন্তু আমরা আবার এখানে নিভার ইউজ করতে পারবো না। যদি আমরা আবার নিভার ইউজ করি তখন এই সেন্টেন্সটা হবে রিডান্ডান্সি ইরোর, বাহুল্য দোষ। হ্যাঁ, রিডান্ডান্সি ইরোড হয়ে যাবে, যার ফলে আমরা একটা নেভার ইউজ করেছি, নেগেটিভ একটা নট শব্দ, নেগেটিভ শব্দ ইউজ করেছি, আর একটা আমরা পজিটিভ শব্দ ইউজ করেছি। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন এই যে এই আলোচনায় যাই, দেখেন যে নিভার ডু দিস, নিভার শব্দ দিয়ে থাকলেই আমাদের একই কথা, নিভার লেট নট দিস, এই দিসটা হচ্ছে যেহেতু অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, ইভার বি ডান। হ্যাঁ, আচ্ছা ভাই, এইটা কি আপনারা বুঝতে পেরেছেন, এই অংশটুকু? জি স্যার। ওকে, এখন দেখি মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। দেখেন, এটা হচ্ছে মূল ভার্বের পরেই হয়, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সই। খেয়াল করেন যে মেইন ভার্বের পরে, ভাই এটা আমি একটু উপরে নিয়ে যাই তাহলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। যে দেখা যাচ্ছে যে মূল ভার্বের পরে এখানে কিন্তু এর আগে আমরা সেন্টেন্স পড়লাম, সেই সেন্টেন্সটা কেমন ছিল দেখেন। পার্থক্যটা দেখলে হবে কি, যে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন নিয়মের মধ্যে পড়েছে। যেমন এর আগে আমরা পড়লাম যে লেট আস প্লে ফুটবল, তাই না? এখন দেখেন এখানে কি, এই যে লেট, এটাও ভার্ব, কিন্তু এখানে হচ্ছে মেইন ভার্ব এটা, তাই না? এই ভার্বের পরে, এই ভার্বের মানে মেইন ভার্ব, এখানে কিন্তু লেট এবং লেটাস, লেট আছে, তারপরে আছে হচ্ছে একটা অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব আছে। কিন্তু এই সেন্টেন্সের গঠন কি সেম? সেম কিন্তু না, কিন্তু প্যাসিভের সিস্টেম সেম। দেখেন প্যাসিভের সিস্টেম কিন্তু সেম। কিভাবে সেম দেখেন একটু সবাই, কিঞ্চিত পরিবর্তন হয়, বেশি না। এই কিঞ্চিত পরিবর্তনটা আমাদের খেয়াল রাখতে হবে। কি পরিবর্তন? যে এখানে অবজেক্টটা কোনটা? অবজেক্ট হচ্ছে এ শার্ট। হ্যাঁ, তাহলে কি হবে? এ, এ শার্ট, এ শার্ট, এখানে আমরা কি নিব? প্রত্যেকটা প্যাসিভে কিন্তু আমরা দেখলাম যেটা ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হয়েছে, সেটা কিন্তু হয় কি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ভয়েস ভয়েস করতেছি, সেটা প্রত্যেকটাতে কিন্তু ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বি ইউজ করি। তো এখানে সচরাচর কি হবে? বি হবে। তাহলে এখানে কি হবে? এ টি শার্ট বা এ শার্ট, বি, বায়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, বট কি হবে? এই যে যেহেতু এখানে অবজেক্টিভ আছে, এখানে যদি অবজেক্টিভ থাকে, এই অবজেক্টিভটা আমরা কিন্তু অবজেক্ট বানিয়েছিলাম, তাহলে এখানে এই অবজেক্টিভটা কি অবজেক্ট বানানো যাবে না? যাবে। যে এ শার্ট বি বট বাই মি, এর অর্থ বোঝাচ্ছে আমার দ্বারা একটি শার্ট কেনা হয়েছিল, তাই না? বা হয়েছে। আচ্ছা, এইটা কি আপনারা বুঝতে পেরেছেন? দেখেন সেম, কিন্তু সেম। এখানে শুধু লেট আছে, এই লেট আছে, লেট তো আমাদের এখানে নিতেই হবে, ও সরি, এখানে লেট নিতে হবে, সরি, লেট এ শার্ট। ওইখানে আমাদের লেট ছিল, কিন্তু এখানে আমাদের লেটটা নিতে হবে। লেট এ শার্ট বি বট বাই মি। ভাই এখানে কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা, ভয়েস আমাদের প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমাদের এখন আমরা দেখবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হয়। আচ্ছা, এইখানে খেয়াল করি আমরা, দেখেন এই যে এই সেন্টেন্সটা একটু সবাই খেয়াল করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা বোঝেন তাহলে সবগুলো বোঝা সম্ভব। এটা আমরা প্যাসিভ করব কিভাবে? এখন কথা হচ্ছে এটা কোন টেন্স, সর্বপ্রথম আগে টেন্স নির্ণয় করতে হবে। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করব, ওইটা ভয়েস প্যাসিভ করার পরেও সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেই থেকে যাবে। তাহলে এখানে আমাদের কি হবে একটু আমরা সবাই খেয়াল করি।
যে রাইস রাইস এখানে যদি আমরা প্যাসিভ করি, আমরা জানি প্যাসিভের ভাব কি হয়। এটা যেহেতু পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভার্ব আমরা কি পড়েছিলাম, হ্যাভ হ্যাজ থাকবে তার সঙ্গে বিন। তাহলে এখানে আমরা বলতে পারি না যে এখানে আমরা, যেহেতু এখানে বললাম তো এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এই জায়গা থেকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে কোশ্চেন হয় এই জায়গা থেকে। আচ্ছা, এখানে বলেন তো হ্যাভ হবে না হ্যাজ হবে? আর হ্যাজ হবে তো। কেন? এই যে দেখেন অবজেক্টটাকে কিন্তু সাবজেক্ট বানাতে হবে, ওই যে ন্যারেশনের সরি ভয়েসের যে নিয়মটা আছে আমাদের বেসিক নিয়ম, অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট, সেম নিয়ম ভাই এখানেও অ্যাপ্লাই হবে। যেহেতু আমরা এই, আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কিন্তু এটা, তাই না? যে কি প্রথমে হবে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, এরপরে হয় কি সাবজেক্ট, সাবজেক্ট, এরপরে হয় কিন্তু হচ্ছে কি মেইন ভার্ব, মেইন ভার্ব, এরপর এক্সটেনশন, সরি এক্সটেনশন, তারপরে আসে আমাদের হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। তার মানে যখন আমরা প্যাসিভ করব তখন অক্সিলারি ভার্বটাকে তো সামনেই রাখতে হবে। এরপরে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা কি নিলাম, ভয়েসের নিয়মে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি। এখন দেখতে হবে এই অবজেক্টটা কোন পার্সন, এই অবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার ফলে এখানে হবে হ্যাজ, এখানে কি হবে হ্যাজ হবে, নট হ্যাভ, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হ্যাজ, হ্যাজ, হ্যাজ রাইস, এখানে কি হবে বিন, এখানে হবে বিন, হ্যাজ রাইস বিন ইটেন, সরি ইটেন বাই, কি হবে ইটেন বাই ইউ আছে, এখানে ইউটা অবজেক্ট হবে। তার এই যে লাস্টে কিন্তু আমাদের এই চিহ্নটা হবেই। এটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কিভাবে এটা হলো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করলাম? আমি আরেকটা দিচ্ছি, আপনারা এটা করেন। এটা একটু করেন তো, প্যাসিভ করেন সবাই। Have a car bought by you. আচ্ছা, এখানে কি করতে হবে আমাদের, এইটা কোন টেন্স ভাই এটাকে নির্ণয় করতে হবে। বলেন তো এটা কোন টেন্স? It was a present indefinite. প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভার্ব কি মনে আছে সবার? ওই যে অ্যামিজার, অ্যামিজার, তার মানে এখানে ডু কে রিপ্লেস করে দিতে হবে কি ইজ। কেন আমরা ইজ নিব সেটাও আগে আমাদের বুঝতে হবে। এখানে ইজ নেওয়ার কারণ হচ্ছে এই কারটা হচ্ছে সাবজেক্ট হবে, এ কার কি হবে, কার হবে সাবজেক্ট, এ কার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে কিন্তু ইজি তো হবে। তাহলে ইজ এ কার। এখন এখানে আসি আমরা, এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, সাবজেক্টের পরই হচ্ছে কি মেইন ভার্ব হয়। তার মানে এখন এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই, ইজটা শুধু চেঞ্জ করে দিলেই এনাফ। হ্যাঁ, তারপর অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট, ভাই এখানে হচ্ছে অক্সিলারি ভার্বের খেলা। মানে যখন আপনারা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন তখন আপনারা মেইন খেয়াল রাখবেন যে টেন্সটা নির্ণয় করে অক্সিলারি ভার্বটাকে রিপ্লেস করা, যে অ্যাক্টিভ ভার্ব কি প্যাসিভ ভার্ব কি। প্যাসিভের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিজার, তাহলে কি হবে ইজ এ কার বট, বট বাই ইউ। বুঝতে পেরেছেন কি? এটা কি ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার হয় এটা একটু করে দেখান। আর দে, দে ইজ কুকিং রাইস। হ্যাঁ, এটা একটু করেন তো দেখি, প্যাসিভ করেন। সবাই আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? আছে স্যার। ইজ রাইস Rice is cooked by them. আচ্ছা, স্যার, ইজ রাইস ইজ ইজ রাইস
রাইস ইজ এখানে হবে, রাইস হ্যাঁ এখানে বিং হবে ভাই, এটা বললে হবে না। জি হ্যাঁ বিং কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভার্ব হচ্ছে কি, এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে ইজ রাইস বিং কুক কুকড বাই দেম এটা। আচ্ছা এইটা একটু করেন তো সবাই, আমি আর একটা দিই, হ্যাঁ। আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি যে এই যে করতে দিচ্ছি আপনাদের? না স্যার আচ্ছা ঠিক আছে ওকে। ডিড ডিড ইভা গো, আচ্ছা ডিড ইভা সেল এ বুক, এটা করেন, প্যাসিভ করেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি ওকে, এটা একটু করেন তাহলে। এটা কিভাবে দেখেন, অক্সিলারি ভার্বটা শুধু চেঞ্জ করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভার্ব কি, ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট ইনডিফিনিট সরি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে এখানে কি হবে, যে এখানে যেহেতু এ বুক সাবজেক্ট হবে, তাহলে এখানে নেন ওয়াজ এ বুক, A book হ্যাঁ sold এখানে সোল্ড হবে by Eva. বাই ইভা। হয়ে গেল না? কঠিন কি ভাই, ভয়েস কঠিন না, ভয়েস সহজ, একটু সহজ ভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের স্যার ইন্টারোগেটিভ, জি বলেন। স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে এইটা অনেক ক্ষেত্রে সমস্যা হয় যে প্যাসিভ করার পর কি ইন্টারোগেটিভ সাইনটা থাকবে। জি জি হ্যাঁ, আমি এটা আজকে আলোচনা করব। ওই যে যখন আপনাদের হচ্ছে আলোচনা করব, ইমবেডেড কোশ্চেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমরা প্যাসিভ করব তখনও ইন্টারোগেশন এই সাইনটা থাকবে, অবশ্যই থাকবে। হ্যাঁ কারণ এটা তো ইন্টারোগেটিভই থাকলো, বাট শুধু আমরা প্যাসিভ করে ফেলেছি, এই জন্য এখানে ইন্টারোগেটিভ চিহ্নটা থাকবে। এইখানে আমাদের এই যে ঝামেলা বেঁধে যায় যখন আমরা ইমবেডেড কোশ্চেন করব। ইমবেডেড কোশ্চেন আমরা ভয়েসের পরেই পড়বো ইনশাল্লাহ, আজকে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি, হ্যাঁ। আপনাদের কোনো কনফিউশন হবে না, হ্যাঁ। আচ্ছা তাহলে এইটা আমরা কিন্তু একদম ক্লিয়ার আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে, যদি কোথাও এরকম থাকে যে, দেখেন যদি এরকম থাকে সেন্টেন্স যে কি দিয়ে থাকতেছে, হু, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমরা প্যাসিভ করি, তাহলে কি হবে, অ্যাক্টিভ থাকে, এটা প্যাসিভ কি হবে বলেন? ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, সেটার প্যাসিভ কি হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হু ইজ প্লেইং ফুটবল। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড এই যে হু, ভাই আমি আপনাদের একটা ফিলোসফি বা একটা ধারণা দেই গ্রামারের, হুটা আমরা কখন নেই, যখন সেন্টেন্সের সাবজেক্ট রিপ্লেস করা হয়, সাবজেক্টকে যখন আমরা উত্তর বানাই তখনই কিন্তু হু নেওয়া হয়। আর হট কখন নেওয়া হয়, যখন আমরা অবজেক্টকে যখন আমরা কি বানাই, উত্তর বানাই। এটা হয়তো আপনাদের মনে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমি হয়তো আপনাদের ক্লাস নিয়েছি কিনা জানি না, যে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে বের করতে হয়। সাধারণত সেন্টেন্সটাকে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এবং হট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেহেতু এখানে আমরা দেখতে পাই যে সাবজেক্টটা এখানে ঊর্ধ্ব থাকে, এবং এই যে হুমটাই হচ্ছে এখানে প্রোনাউন হিসেবে কাজ করে, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে। যার ফলে আমরা এই হুমটাকে আমরা রিপ্লেস করে, যদি হু থাকে মাথায় রাখতে হবে, যদি হু থাকে সেই হু তাকে আমরা রিপ্লেস করে নিব বাই হোম, বাই হোম, বাই হোম। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনই হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, এরপরে হবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, বাই হোম, কি হবে বলুন তো, বাই হোম, এখানে যেহেতু ফুটবলটা সাবজেক্ট হবে ইজ, বাই হোম ইজ, এখানে বিং হবে, বাই হোম ইজ, সরি ফুটবলটা আগে নিতে হবে,
বাই হোম ইজ is football being played? ফুটবল Being played. বিং প্লেড। এখানে আর আমাদের কি নিতে হবে না। আচ্ছা, এখানে আমরা বাই হোম কেন নিলাম প্রশ্ন হচ্ছে না আপনাদের মনের ভিতরে? এই যে দেখেন তো, এখানে স্ট্রাকচারে কি কোনো কারণ লেখা আছে? নাই, প্রত্যেকটা বই এটাই থাকে যে আমরা কেন কেন আমরা বাই নিলাম, বাই হোম, সরি, কেন আমরা এখানে হুর পরিবর্তে বাই হোম নিলাম, আমরা কেন এটা ইয়ে নিলাম না, অবজেক্ট নিলাম না। ভাই এখানে যে হুটা এখানে প্রোনাউন আমি বিশ্বাস করি এবং সাবজেক্ট বিশ্বাস করি, কিন্তু বিষয় হচ্ছে এই হুর কি অবজেক্টিভ ফর্ম আছে? প্লিজ একটু আমাকে বলবেন, হুর কি অবজেক্টিভ ফর্ম আছে? হুর অবজেক্টিভ ফর্ম নাই, যার ফলে এখানে বাই হোম নিতে হয়। বাই হোমই, হুম হচ্ছে হুর অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, হুম হচ্ছে হুর অবজেক্টিভ ফর্ম। এখানে যেহেতু সাবজেক্ট ইউজ করেছি এই জন্য আমরা বাইটা শুরুতেই দিয়েছি। বাই হোম ইজ ফুটবল বিং প্লেড, এখানে কিন্তু লাস্ট ইন্টারোগেশন সাইনটা হবে। আচ্ছা, আমি একটা সেন্টেন্স দিই, এটা একটু সবাই করেন তো দেখি। অ্যাক্টিভ প্যাসিভ করবেন, হ্যাঁ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা প্যাসিভ কি হবে বলেন? এটা একটু চেষ্টা করেন। One এখন doing. হ্যাঁ, আমরা হয়তো সহজ গুলো তো সবাই পারি, যেগুলো রুলস এর মাঝে সীমাবদ্ধ আছে। রুলস এর বাইরে গিয়ে একটু চিন্তা করি। এইখানে হট শব্দটা আছে না ভাই, হট শব্দ আমরা কখন ব্যবহার করি? আমি প্রথমেই বললাম যে হট শব্দ আমরা তখন ইউজ করি যখন অবজেক্টটা থাকে, অবজেক্টটাকে অ্যান্সার বানানো হয়। তার মানে কি এখানে অবজেক্ট আছে এই সেন্টেন্সে? নেই। যেহেতু এই সেন্টেন্সে অবজেক্ট নেই, যার ফলে এখানে হটটাকেই সাবজেক্টে রাখতে হবে। হট, এখানে What ডুকে এখানে is রিপ্লেস করতে হবে। তাহলে কি হবে? ইজ is ওয়ান্টেড wanted by you? ওয়ান্টেড বাই Hmm. ইউ। কারণ এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানিয়ে দিলাম। এখানে দেখেন, এবং এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে গঠন সেটাও ঠিক আছে, সেটাও কিন্তু ঠিক আছে কিন্তু। হ্যাঁ, বা এটা কি সবার ক্লিয়ার যে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ভয়েস করতে বলে কিভাবে করব? আমি কি আর কিছু করতে দেবো আপনাদের? আচ্ছা, এখানে শুধু দেখেন হু আছে, সাধারণত বইয়ে এগুলোই থাকে, কিন্তু আমাদের একটু বইয়ের বাইরে গিয়ে করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমাদের একটু বইয়ের বাইরে চিন্তা করতে হবে যে এরকম প্রশ্ন তো হতে পারে, যেহেতু সবই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা, আমি আর একটা দিই, এটা একটু করেন তো সবাই। যেমন হয়, ডিড ইউ ইট ম্যাঙ্গো, বলেন এটা প্যাসিভ কি হবে? প্লিজ একটু সবাই একটু রেসপন্স করেন। ভাই এখানে তো সাবজেক্ট অবজেক্ট দুটোই আছে, এটা অবজেক্ট, আমাদের একটা সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করতে বুঝতে হবে। এটা কি অবজেক্ট সাবজেক্ট, তাই না? সাবজেক্ট অবজেক্ট আছে, তার মানে কোনো ঝামেলাই নাই এখানে। হয়টা আগে লিখে ফেলুন, হয়। এখানে অক্সিলারি ভার্বটা রিপ্লেস করুন, অক্সিলারি ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট, Was তাহলে হ্যাঁ অজ হবে, sir, অজ। why was mango eaten by you? এখানে আমরা দেখা যাচ্ছে এখানে ম্যাঙ্গো যেহেতু একটা কাউন্টেবল নাউন, এখানে ইয়ে দিলে সবচেয়ে ভালো হয় না? দেখেন তো ভাই, হয় ওয়াজ এ ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইট আছে ইটেন না, ইটেন বাই ইউ, হয়েছে কিনা দেখেন তো, হয়েছে কি? ওকে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কারো কোনো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে ভাই আপনারা বলবেন, আমি আরবার আলোচনা করবো, নো প্রবলেম। বলেন।
কারো কি কোনো প্রবলেম আছে? আর যদি হুম থাকে তাহলে কি হবে দেখেন, একই কথা, হুম থাকলে শুধু হবে হু প্যাসিভে, হু থাকলে হুম, হুম থাকলে হু। এই যে দেখেন এটা, যে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, এখানে অন দ্য রোড হচ্ছে যেহেতু অ্যাডভার্বাল ফ্রেজ, এই জন্য অ্যাডভার্বাল ফ্রেজ শেষে রাখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখি, আচ্ছা এরপরে আমাদের, আচ্ছা এই যে এটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের হচ্ছে ভয়েস, এটা একটু আমরা খেয়াল করি। এখানে দেখেন, এখানে দেখেন এই যে এটা একটু ভাই সবাই কি দেখতে পাচ্ছেন কি না ঘুমিয়ে পড়েছেন? হ্যালো হ্যালো, আচ্ছা স্যার। ওকে ওকে ওকে, স্যার আছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন কিভাবে এটা প্যাসিভ করেছে, একটু খেয়াল করেন সবাই। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, খেয়াল করেছেন কি? এখানে দেখেন দ্যাট আছে, এটা একটা হচ্ছে কনজাংশন, এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, মানে কি এটা মেইন ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যখন এরকম মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এইখানে একটু খেয়াল করি, দ্যাটটাকে আমরা আগে ভাগ করে নিই। দেখা যাচ্ছে দুইটাকেই সাবজেক্ট অবজেক্ট, এটার সাবজেক্ট আছে, আবার এই সেন্টেন্সেরও সাবজেক্ট অবজেক্ট ভার্ব সবই আছে। হি হচ্ছে সাবজেক্ট, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আবার এখানে দেখেন আই হচ্ছে সাবজেক্ট, আবার হচ্ছে নো হচ্ছে ভার্ব। এখন কথা হচ্ছে এই ভার্বের হচ্ছে সাবজেক্ট কি জানেন? এই ভার্বের অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট আমরা পুরো সেন্টেন্সকে ধরতে পারি। এই সেন্টেন্সটা দুইভাবে প্যাসিভ করা যায়, আমি আপনাদের দুইভাবেই দেখাচ্ছি। দেখেন এখানে কি বলছে, এখানে যে এখানে যেহেতু অবজেক্টটা এখানে নেই, এইখানে এই ভার্বের অবজেক্ট, এক্সাক্ট যে অবজেক্ট, সে অবজেক্টটা এখানে নেই। আবার দেখা যায় এই পুরোটা একটা নাউন ক্লোজ, আমি মনে হয় আলোচনাটা একটু জটিল করে ফেলতেছি যেহেতু আপনাদের ক্লোজ পড়ানো হয়নি, বাট এটা একটু জেনে রাখেন, যখন ক্লোজ পড়াবো তখন এটা আপনাদের কাছে মানে একদম কাচের মতো, আয়নার মতো আপনার চোখে ভাসবে। হ্যাঁ দেখেন, এইখানে আমরা জানি নাউন ফ্রেজ, নাউন ক্লোজটাকে কিভাবে বের করা হয়, যদি এই সাবঅর্ডিনেট ক্লোজ এর পরিবর্তে ইট ব্যবহার করা যায়, ইট, তাহলে এটা নাউন ক্লোজ। এখানে যদি দেখি আই নো ইট, এটা দিলেই কিন্তু পুরো সেন্টেন্সের অর্থটা চলে আসতেছে, তাহলে এটা নাউন ক্লোজ। এই পুরো অংশটুকুকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারবো, হ্যাঁ অবজেক্ট হিসেবে ধরতে পারবো, এভাবেও করা যাবে। আবার দেখা যাচ্ছে যেহেতু এটা অবজেক্ট নাই, আমরা অবজেক্টটা ধরে নিয়েছি, যে ইট ইজ নোন টু মি, এটা আমার জানা যে দ্যাট, এই দ্যাট এর জায়গায় আছে, এইখানে এই সেন্টেন্সটা অবজেক্টটা আমরা কি করেছি সাবজেক্ট, দা ওয়ার্ক টেন্স অনুযায়ী যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ডান বাই হিম, এই যে হি আছে, হির হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তার মানে এইটা আমরা দুই পাশেই প্যাসিভ করেছি। একটু আমরা সবাই খেয়াল করি, এটা আমরা কি করেছি, দুই পাশেই প্যাসিভ করেছি। এটা দেখেন, এটা আর এক ভাবে করা যায় বুঝছেন, এটা একটু অসঙ্গত হয় কিন্তু অর্থ মনে হয় ঠিক থাকবে। দেখেন, দ্যাট হি ডিড দা ওয়ার্ক, ডিড দা ওয়ার্ক ওয়াজ নন নন টু মি। দেখেন এখানে টুটা কেন দিলাম বাই না দিয়ে, যদি নো শব্দ থাকে এবং শুধুমাত্র আত্মপরিচিতি বুঝাইলে সেই ক্ষেত্রে হবে বাই। এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুটস, যদি আত্মপরিচয় বোঝায় কোনো কিছুর পরিচয়, সেই ক্ষেত্রে হবে বাই, আদার দেন বাই ইউজ করা যাবে না। হ্যাঁ, এখানে দেখেন দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক ওয়াজ নোন টু মি, যে সে কাজটি করেছিল এটা আমার জানা, এটা কিন্তু প্যাসিভ কিন্তু হয়ে গেছে। তখন এই পুরো অংশটুকুকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, ঠিক আছে, এই পুরো অংশটুকুকে আমরা কি হিসেবে ইউজ করেছি, ইউজ করেছি, তাই না? আচ্ছা আমি আশা করছি যে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন, এটা দুই ভাবে করা যায়। তবে এইটা হচ্ছে এই সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রচলিত, প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রচলিত। হ্যাঁ, এইটা আমাদের এক্সাক্ট, এইটা আমরা করতে পারি। ওকে, আচ্ছা, ওকে, পরে একটু আমরা খেয়াল করি যে কমপ্লেক্স সেন্টেন্স ছিল এটাই। আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্সটা কি বুঝতে পেরেছেন সবাই? কমপ্লেক্স সেন্টেন্স কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখবো ফ্যাক্টরেটিভ অবজেক্ট। ফ্যাক্টরেটিভ অবজেক্ট বা এখানে এটাকে আমরা কমপ্লিমেন্টারি অবজেক্টও বলতে পারি, যেটা হচ্ছে দুইটা অবজেক্ট থাকে। দেখেন এই যে এটা দেখেন,
এটা হচ্ছে ভয়েস অফ ফ্যাক্টেটিভ ভার্ব বা ফ্যাক্টেটিভ সেন্টেন্স বা ফ্যাক্টেটিভ অবজেক্টও বলতে পারি। এই যে মেড, এই শব্দটা খেয়াল করেন, এই শব্দের ভার্ব অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে ক্যাপ্টেন। একটা কি মি আর একটা ক্যাপ্টেন। তাহলে এই যে দুইটাই যেহেতু এখানে অবজেক্ট, যে কোনো একটাকে আমরা যে কোনো একটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে কিন্তু করতে পারবো, যে কোনো একটা। তবে এইখানে দেখেন, যেহেতু ক্যাপ্টেনও অবজেক্ট আবার মিও অবজেক্ট, তাই না, যে কোনো একটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে করতে পারবো। তাহলে এখানে এ ক্যাপ্টেনটা নেওয়া শ্রেয় হবে মনে হয়। দেখেন এখানে এ দেওয়াটা একদম জরুরি হয়ে গেছে। সবাই একটু খেয়াল করি। আচ্ছা, দেখুন, দেখেন এখানে কি হবে, এ ক্যাপ্টেন, এখানে মেড শব্দ আছে না, পাস্ট ফর্ম আছে ভার্বের, তাহলে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এখানে কি নিতে হবে, অজ। এ ক্যাপ্টেন অজ মেড, মেড। এই যে এখানে মি, এখানে এই অবজেক্টটাকে যদি আপনি সাবজেক্ট ধরেন, তাহলে এই মিটা কোথায় দিবেন, মিটা এইখানে দিবেন, এই ভি3 পরেই, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে পরে দিবেন যে মি বাই, ওই যে দেম দে আছে না, দের অবজেক্টিভ হচ্ছে দেম। নিয়ম একটাই, ভয়েসের নিয়ম একটাই, অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট, কিন্তু এখানে বুঝতে হবে যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। হ্যাঁ, আইডেন্টিফাইং সাবজেক্ট এন্ড অবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই জন্য সাধারণত আমি যে শিক্ষার্থীদের ক্লাস নিই বা আমার কোর্সে যারা ভর্তি হয়েছে, হ্যাঁ, আমি তাদেরকে সর্বপ্রথমে আমি বলি যে ভাই, আপনারা প্রথমে আগে বোঝেন যে আমার সাবজেক্ট অবজেক্ট ভার্ব কিভাবে নির্ণয় করতে হয়, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কখনো নিজের শিকড় ভুলে যাওয়া যাবে না। শিকড়, শিকড়, ইংলিশের শিকড় হচ্ছে বেশ কিছু টপিক আছে। এখানে আমরা বলতে পারি যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয়, ডিটারমিনার, পসেসিভ, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে শিকড়। যে কোনো টপিক আপনি হচ্ছে বিশ্লেষণ করতে গেলে আপনি এগুলো দিয়ে চিন্তা করবেন, দেখবেন যে আপনার কাছে অনেক ইজি মনে হচ্ছে, এবং এগুলো রুলস হিসেবে তখন আর মনে হবে না, তখন মনে হবে এগুলো ব্যাখ্যা। রুলস আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। যখন আপনি ব্যাখ্যা বুঝবেন তখন সেটার অর্থ করা, ওইটা সেন্টেন্স কমন না আসলেও করতে পারা, এগুলো সহজ হবে। বাট আপনি রুলস হিসেবে পড়বেন, সেগুলো ভাই মনে থাকবে না। আমরা জানি যে অনেকে আমরা রুলস পড়ছি, পড়ে যার ফলে আজকে আমাদের অবস্থা খুব একটা বেশি ভালো না। হ্যাঁ, আচ্ছা, এটা দুই ভাবে করা যায়, যেটা আমি বললাম। এখানে কিন্তু আরেক ভাবে করা আছে, আপনারা একটু খেয়াল করেন, যে আই কে সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, যে আই ওয়াজ মেড এ ক্যাপ্টেন। এই যে এটা আমরা ভি3 পরে রেখেছি, অতিরিক্ত যে একটা অবজেক্ট থাকে সেটা আমরা ভি3 পরে রেখেছি, ক্যাপ্টেন বাই দেম। ওকে, এখন আসি যে এগুলোর প্রয়োজন নেই, এগুলোর প্রয়োজন নেই। ওকে, এই যে কোশ্চেন দেখেন, বিশেষ কোশ্চেনে এসেছিল, একটু সবাই খেয়াল করেন, যে ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, যে হু টট ইউ ফ্রেন্ডস, হি টট ইউ ফ্রেন্ডস। বলেন তো এখানে এই যে 20 নম্বর, এটা কি হবে অ্যান্সার, বলেন। এইটা সঠিক আনসার কি হবে বলেন, এই যে 20 নম্বরের। হ্যালো হ্যালো, আচ্ছা, আপনারা কি আছেন? স্যার এটা এ হবে স্যার। হ্যাঁ, এই এই জায়গাগুলোতে তো আমাদের ভুল হয়। আচ্ছা, এর গঠনটা দেখেন তো, এটা কি ইন্টারোগেটিভের গঠনে আছে? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি হবে, অক্সিলারি ভার্ব আছে এরপরে নাকি সাবজেক্ট? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি আবার খেয়াল করতে হবে আমাদের, এটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এই যে দেখেন, এরপরে কিন্তু যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা হবে এখানে। দেখেন একটু সবাই খেয়াল করেন, ডাব্লিউএইচ ওয়ার্ড এরপরে হেল্পিং ভার্ব হতে হবে, কিন্তু দেখেন তো এরপরে কি সাবজেক্ট আছে না ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে। তাহলে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে হলো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো একটা গঠন আছে, গঠনটা হচ্ছে এটা। তারপর হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব এরপরে আমরা এক্সটেনশন দিই। বুঝতে পেরেছেন কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এই গঠনে কি এটা আছে? এই গঠনে এটা নাই, এই গঠনে এটা
নেই, যার ফলে এটা ভুল। পরেরটা খেয়াল করেন, বাই হুম ফ্রেন্ডস ওয়াজ টট ইউ, এটা হবে? এটাও হবে না। দেখেন এই যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে, হবে না। সাবজেক্টটা কোথায় থাকতে হবে? অক্সিলারি ভার্বের পরে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন বুঝতে হবে আমাদের। এরপরে খেয়াল করেন, বাই হুম ওয়ার ইউ, এখানে এটা হবে? অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে। এন্ড অবজেক্টটা সাবজেক্ট কোথায় দেখেন, বাই হুম ওয়ার ইউ টট ফ্রেন্ডস, এই ডি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। তবে এখানে একটা বিষয় আছে আমাদের, দেখেন এখানে একটু খেয়াল করেন সবাই। সরি, এখানে দেখেন সঠিক অ্যান্সার আছে হচ্ছে ডি নাম্বার, কিন্তু এখানে কিন্তু দেখেন ইউ, ও সরি, হু আছে না? হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে কি, দেখেন হু টট ইউ ফ্রেন্ডস, এখানে দুইটা অবজেক্ট আছে, খেয়াল করেছেন কি? ইউ একটা অবজেক্ট আর ফ্রেন্ডস একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট। তার মানে দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে সাবজেক্ট, ইউ কে সাবজেক্ট নিয়েছে, আর এই যে ফ্রেন্ডস কে অবজেক্টেই রেখে দিয়েছে, যার ফলে এখানে ডিটাই কারেক্ট। দুইটা অবজেক্ট থাকতেই পারে, দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে আপনারা নেবেন, তো ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি আজকে এটা প্র্যাকটিস করবেন, যে হচ্ছে ইয়ে থেকে দেখবেন আপনাদের যে যার কাছে যে বই আছে তারা সেই বই থেকে প্র্যাকটিস করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে দেখেন অধিকাংশ প্রশ্ন খেয়াল করেন, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থেকে বিসিএস এর সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তাহলে এইটা আপনারা একটু গুরুত্ব দিতে পারবেন, যে স্যার বিসিএস এর সবচেয়ে কোশ্চেন আসে ভয়েসে কোন জায়গা থেকে। দেখেন এই যে ডাব্লিউএস কোশ্চেন থেকে আসছে, ডাব্লিউএস কোশ্চেন থেকে আসছে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসছে, খেয়াল করেছেন কি? এই যে ডাব্লিউএস ওয়ার্ড থেকে এসেছে। আবার আমি আপনাদের আরেকটু বিষয় দেখাই, যে দেখবেন যে ওই যে 12 থেকে এই যে 11 থেকে 20তম গ্রেড পরীক্ষাগুলোতে কিভাবে কোশ্চেন গুলো হয় খেয়াল করেন। এই যে 11 থেকে 20তম গ্রেড কোশ্চেন গুলো কিভাবে, এই যে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন থেকে, এখানে দেখেন এই যে এখানে আই স হিম ফল ফ্রম দ্য ট্রি, এখানে রিটাইন অবজেক্ট, ওই যেটা আমরা করলাম দুইটা অবজেক্ট থাকে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে সাধারণ নিয়মে হয়েছে। আবার দেখেন আই স হিম গো টু দ্য গার্ডেন, এখানে দুইটা আছে, এই যে হিমটাকে সাবজেক্ট হিসেবে নিলেই হবে। এই যে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড, তার মানে ভাই এই ভয়েসের যেগুলো পড়িয়েছি এগুলো একটু চর্চা করেন তাহলেই হবে। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। আমি আজকে ইমবেডেড কোশ্চেনটা আলোচনা করার মধ্য দিয়ে আজকে শেষ দিচ্ছি, একটু সবাই খেয়াল করেন যে ইমবেডেড কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সহজ। আচ্ছা, ইমবেডেড কোশ্চেন আমি লিখেই পড়াই তাহলে ভালো হবে। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি দেখা যাচ্ছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। ইমবেডেড কোশ্চেন আমাদের বোঝার পূর্বে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ইমবেডেড কোশ্চেন আলোচনা করার পূর্বে ডাব্লিউএস কোশ্চেনটা বুঝতে হবে। ডাব্লিউএস কোশ্চেনটা কি আমি একটু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। দেখেন ডাব্লিউএস কোশ্চেনটা আসলে কি, দেখেন ডাব্লিউএস কোশ্চেনে দুইটা গঠন আছে। ডাব্লিউএস কোশ্চেন দুই ভাবে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমাদের বুঝতে হবে যে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে হয়, একভাবে হয় সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় দুই ভাবে। একটা গঠন দেখেন যে হ্যাভ ইউ ইটেন রাইস, দেখেন হ্যাভ ইউ ইটেন রাইস, এইটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এর অ্যান্সার কি হয়? এর অ্যান্সার হয় ইয়েস অথবা নো। আরেক ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, দেখেন সেটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। কিভাবে হয়? প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, দেখেন যে হট ডু হট হ্যাভ
হ্যাভ ইউ ইটেন। এখন এই সেন্টেন্সের অর্থ কি? এই সেন্টেন্স কি ইয়েস নো দিয়ে কোশ্চেনের অ্যান্সার হয়? এটার কিন্তু অ্যান্সার একটা আছে। অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে হচ্ছে রাইস। এটাই হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। এখন বিষয় হচ্ছে দেখেন এখানে ডাব্লিউএইচ কোশ্চেনটার গঠন কি। ডাব্লিউএইচ কোশ্চেনটার গঠন কিন্তু এটা দেখেন, প্রথমে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে কিন্তু আসছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, এরপরে কি আসছে দেখেন তো, এরপরে আসছে কিন্তু হচ্ছে সাবজেক্ট যদি থাকে, এরপরে কি হয়েছে মেইন ভার্ব, মেইন ভার্ব, এরপরে কি হয়েছে, এরপরে হয়েছে হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট যেটা থাকে আর কি। তার মানে এখানে ডাব্লিউএস কোশ্চেনের একটা গঠন আছে, তাই না? এখন ইমবেডেড কোশ্চেনটা কি? ইমবেডেড কোশ্চেন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যখন ডাব্লিউএস ওয়ার্ডগুলো ইউজ হয় তখন আমরা কনফিউশনে পড়ে যাই, এটা কিভাবে হবে। আমি আপনাদের একটা সেন্টেন্স লিখি দেখেন, ইমবেডেড কোশ্চেন কি আপনারা এখান থেকে ক্লিয়ার হন। আমি একটা কথা বলবো, একটা সেন্টেন্স যদি আপনি বুঝতে পারেন তাহলেই ডাব্লিউএস কোশ্চেন সমাধান। আপনারা কি সবাই সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কি সবাই কি আয়ত্তে আছে? আপনাদের কি মনে আছে সাবঅর্ডিনেট ক্লোজ কোনগুলো, বা সাবঅর্ডিনেটিং কনজাংশন? খেয়াল করেন, আই নো হট ডিড, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই সেন্টেন্সটা ভুল না সঠিক বলেন? এই সেন্টেন্সটা আই নো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সটা ভুল নাকি সঠিক? ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু কথা বলেন একজন। স্যার সঠিক তো মনে হচ্ছে। হ্যাঁ সঠিকই তো মনে হচ্ছে। আচ্ছা আর কেউ? ওকে ভাই, এই যে এই অংশটুকু এটা কোন ক্লোজ বলেন তো? ক্লোজ, কেউ বলতে পারবেন এটা কোন ক্লোজ? ভাই এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কি কারণে আমি বলি, ডাব্লিউএস ওয়ার্ড গুলো আছে না, আপনারা ভালো করে মনে রাখবেন। ডাব্লিউএস ওয়ার্ড হু, হয়, হুইচ, হুইচ, হুম, হুম, এরপরে হাউ, এরপর হচ্ছে ইফ, এরপর হচ্ছে দ্যাট, হ্যাঁ, এরপরে সো দ্যাট, এরপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ভাই দেখেন এগুলোকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ভাই একটু সবাই আমার কথাটা একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলেন। এইগুলো শব্দকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যেই অংশটুকু যুক্ত থাকে এই পুরো অংশটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। ভাই আমার এই দুইটা কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে হবে না। কথাটা সবাই একটু ভালোভাবে শুনেন। সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে হয় না, এটা সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে হবে। কিন্তু এখানে দেখেন তো এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে কিনা। এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন, দেখেন ভাই সবাই একটু খেয়াল করেন তো, আমার কথা আপনি কি বুঝতে পেরেছেন কি বলেছি? হ্যালো হ্যালো। জি স্যার। আমি আবারও বলি যে এইগুলো শব্দ দ্বারা যে ক্লোজটা তৈরি হয় এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে হয় না। এইটার কারেক্ট অ্যান্সার কি হবে জানেন? এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে দেখেন, আই নো, আই নো হট ইউ ওয়ান্টেড হবে, ওয়ান্টেড, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছেন কি? এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। অনেকে মনে করবে এখানে হট আছে তার মানে এখানে মনে হয়
কোশ্চেন চিহ্ন হবে ভাই, না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা কি দিকে বুঝবো? মেইন ক্লোজ। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে দেখেন এটা ইন্টারোগেটিভ করব আমি, দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ইন্টারোগেটিভ করা যায়। এটা ইন্টারোগেটিভ করলে হবে এরকম, দেখেন যে ডু আই নো হট ইউ ওয়ান্টেড। এখন ইন্টারোগেটিভ হয়েছে, দেখেন আমি কোন অংশটুকুকে ইন্টারোগেটিভ করেছি খেয়াল করেন তো, মেইন ক্লোজ। ইন্টারোগেটিভ যদি করি তাহলে অবশ্যই মেইন ক্লোজকে ইন্টারোগেটিভ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজ যদি আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে করেন ওই সেন্টেন্স ভুল। এটাই হচ্ছে ইমবেডেড কোশ্চেনের মূল আলোচনা, যে ইমবেডেড কোশ্চেন সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে হবে ভাই, এটাই। আপনারা কি বুঝতে পেরেছেন যে ইমবেডেড কোশ্চেনটা আসলে কি? হ্যালো, হ্যালো, হ্যালো। আরেকবার স্যার। ইমবেডেড কোশ্চেন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যুক্ত থাকবে একটা ক্লোজ। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যে ক্লোজটা যুক্ত থাকে এই ক্লোজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, আর সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন যদি করতেই হয় সেটা মেইন ক্লোজকে করতে হবে। এই যে এই অংশটুকু দেখেন, এই অংশটুকুকে করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এই অংশকে যদি আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে করেন তাহলে সেটাই ভুল হবে। ওকে, এখন আমি এই যে এখানে যাই, দেখেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে হবে। এই যে একটা কোশ্চেন সলভ করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন কি বলছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোনটা সঠিক বলেন তো দেখি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে এটা ডাব্লিউএস কোশ্চেন কিনা, এটা ইমবেডেড কোশ্চেন কিনা। ইমবেডেড কোশ্চেন হলে অবশ্যই একটা ক্লোজ থাকবে, অবশ্যই ক্লোজ থাকবে। এটাই দেখেন এখানে সঠিক আনসার কি হবে? নাম্বার কি সঠিক? ভাই একজন একটু মানে মাইকটা অন অন করেন। স্যার আমার তো বিম মনে হচ্ছে। বি সঠিক এটা মনে হচ্ছে, তাই না? জি এখানে স্যার। আচ্ছা, এখানে এটা ভুল কিভাবে দেখেন, এখানে এই যে হ্যাভ ডান আছে, এখানে হ্যাভও অক্সিলারি ভার্ব, ডিডও অক্সিলারি ভার্ব, তাহলে এটা আপনি কোন টেন্স বলবেন বলেন তো দেখি? একটা টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব থাকে, এটা ভুল। এখন এই যে এ নাম্বারটা ভুল কেন? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন হয়েছে, খেয়াল করেন। ডাব্লিউএইচ অর্ডার পরে কি হওয়ার কথা? অক্সিলারি ভার্ব। ডাব্লিউএইচ অর্ডার পরে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। এখন এই যে ডি নাম্বার দেখি, ডি নাম্বার ডাব্লিউএইচ অর্ডার পরে কি অক্সিলারি ভার্ব আছে? নাই, সাবজেক্ট আছে, তার মানে এটাও ভুল। এখন একটাই দেখেন, ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, সরি সাবজেক্ট, মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। এইটা দেখেন তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী ঠিক আছে কিনা। জি স্যার। এই যে এই ভুল কোথায় বুঝতে পারছেন কি ভাই? আমাদের ভুলটা কোথায় এটা বুঝতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু এখানে এটা ইনভেটেড কোশ্চেন না, এখানে এটা দেওয়া হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ইমবেডেড কোশ্চেনে যাই তাহলে আপনাদের বুঝাইতে আমি সক্ষম হব ইনশাল্লাহ। এই যে 2 নম্বর কোশ্চেনটা দেখেন, 2 নম্বর কোশ্চেন সঠিক আনসার কি হবে? এই যে এইটুকুকে সঠিক করেন তাহলেই হবে, বলেন। এখানে ক্যান ইউ টেল মি হোয়ার, এখানে হোয়ারের সঙ্গে কোন অ্যান্সারটা সঠিক? স্যার বি। আচ্ছা, দেখেন এ নাম্বারটা ভুল, কি কারণে ভুল দেখেন একটু সবাই। এখানে যেহেতু মেইন ক্লোজ, এই অংশটুকু ইন্টারোগেটিভ আছে, তার মানে কি হোয়ার দিয়ে শুরু হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে পরেরটা, তাই না? এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে হবে। কিন্তু এখানে এই যে সাবজেক্ট আলী, হোয়ারের পরে যে সাবজেক্টটা নিব সেটা হচ্ছে আলী, মিস্টার আলী। আর মিস্টার আলী এই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে, তারপরে এর পূর্বে আছে ডাব্লিউএইচ ওয়ার্ড। আমি এটা এখানে বসাই তাহলে বুঝতে পারবেন। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি হোয়ার।
এখন আমি কিন্তু বলেছি ভাই হোয়ার এর পরে যে সেন্টেন্সটা হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন তো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে আছে? এই অংশটুকু খেয়াল করেন তো। সাবজেক্টের পূর্বে আছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে নেই, সরি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে নেই, এটা ভুল। কারণ এই অংশটুকু মিলে সাবঅর্ডিনেট ক্লোজ গঠন হয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় না। আবার এখানে দেখেন মিস্টার আলী ডাজ লিভ, ভাই কখনো কি মানে লিভের পূর্বে কি ডাজ হয়? বুঝতে পারছেন কি? এখানে তো মেইন ভার্ব হচ্ছে লিভ, তাহলে এখানে লিভস হতো, তাহলে এখানে তো ডাজ দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে ভুল হয়েছে এখানে। আর এই যে দেখেন লিভস, হোয়ার লিভস মিস্টার আলী, এটা আবার মেইন ভার্বটা চলে আসছে সাবজেক্টের পূর্বে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? সাবজেক্টটা যদি এর পূর্বে থাকতো তাহলে হইতো। সেই হিসেবে আমরা দেখতে পেলাম যে এখানে মিস্টার আলী এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে আসছে কি বলেন তো লিভস। এইটা ঠিক আছে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে শব্দটা কি হবে সাবজেক্ট হবে, তারপরে হবে ভার্ব। এখানে যদি এটা এরকম হতো দেখেন যে হোয়ার আলী লিভস, এইটা ঠিক আছে। ভাই এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এইটার সঙ্গে মিলে যায় এই যে এই অংশটুকু। সবাই কি ক্লিয়ার? ইমবেডেড কোশ্চেন কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা, আমাদের আজকের আলোচনা ইমবেডেড কোশ্চেন পর্যন্তই থাক। আমি যদিও 3টা টপিকের উপরে ক্লাস নিতে চেয়েছিলাম। এটা ছিল আমাদের আজকে ছিল হচ্ছে ভয়েস, ইমবেডেড কোশ্চেন আর ড্যাংলিং মডিফায়ার। তো এটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আমি পরবর্তী ক্লাসে আর 2টা ক্লাস হবে, আমাদের 2টা ক্লাসে গ্রামারের টপিক সবগুলো আমাদের শেষ হবে। হ্যাঁ আমি আবারও বলছি এটা হচ্ছে আহ, মানে আমাদের কোর্সের বাহিরে আমি একটা কথা বলতেছি আপনাদের, যদি আপনাদের কোনো টপিকে আপনারা বিভিন্ন টপিকের সমস্যা নির্ণয় করে রাখবেন, যদি কখনো সলভ ক্লাসের প্রয়োজন হয় আমি আপনাদের নিজ জায়গা থেকে আমি আপনাদের হচ্ছে একটা সলভ ক্লাস নিব। হ্যাঁ, টপিকগুলো আপনারা লিখে রাখবেন যে স্যার এই টপিকগুলো আলোচনা করলে হয়তো আমাদের ভালো হবে। হ্যাঁ, আপনারা টপিকগুলো লিখে রাখবেন, অথবা আমাদের এই যে ফারহান ভাইকে আপনারা দিবেন যে স্যার এই টপিকগুলোতে একটা ক্লাস, আমি আমার পক্ষ থেকে এক্সট্রা একটা ক্লাস নিব। হ্যাঁ, আমাদের আর 2টা ক্লাসের মধ্যে আমাদের গ্রামার ফাইনালি শেষ হচ্ছে। আর নেক্সট ক্লাস হবে আমাদের ক্লোজ অ্যান্ড ফ্রেজ, আর ড্যাংলিং মডিফায়ার, প্যারালালিজম, রিডান্ডেন্সি এরর, সবগুলোতে একবারে ক্লাস নেব। হ্যাঁ, এগুলো ছোট ছোট টপিক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। কেউ কিছু বলবেন কি? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।